আমরা সাবঅর্ডিনেট, অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব ক্লজ নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ক্লজ মানে কি? ক্লজ মানে বাক্যের অংশ, ফ্রেজ মানে বাক্যের অংশ। পার্থক্য হলো ক্লজের মধ্যে একটা ফিনিট ভার্ব থাকে আর ফ্রেজের মধ্যে কোনো ফাইনিট ভার্ব থাকে না। অর্থাৎ দুইটাই হচ্ছে বাক্যের অংশ। হ্যাঁ, ক্লজ ফ্রেজ দুইটাই হচ্ছে বাক্যের অংশ। ক্লজের মধ্যে ভার্ব থাকে বা ফাইনিট ভার্ব, সমাপিকা ক্রিয়া থাকে, যে জিনিসটা ফ্রেজের মধ্যে থাকে না। এগুলো আর পড়ানোর কিছু নাই, এগুলো বুঝেন আপনারা। এক্সাম্পল দিলে আরো ভালোভাবে জিনিসটা ক্লিয়ার হবে, এগুলো আপনারা জানেন। ধরেন দ্য ওল্ড ম্যান, আচ্ছা প্রথমটা, এভরিওয়ান নোজ দ্যাট রুনা ইজ অ্যান অনেস্ট গার্ল। সবাই জানে যে রুনা একটা ভালো মেয়ে। এই যে এভরিওয়ান নোজ দ্যাট, এটা হচ্ছে একটা ক্লজ, কারণ এর মধ্যে এই যে নোজ একটা ফাইনিট ভার্ব আছে, তাই না? ক্লজ। আবার দেখেন দ্য ওল্ড ম্যান ইজ গোয়িং টু মার্কেট উইথ হিজ সান। তাহলে দ্য ওল্ড ম্যান এই তিনটা শব্দ, আমরা যেহেতু পড়েছি যে গ্রুপ অফ ওয়ার্ডস, ফ্রেজ ক্লজ দুইটা হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস। যদি উইথ ফাইনিট ভার্ব থাকে সেটা হবে ক্লজ, আর যদি ফাইনিট ভার্ব না থাকে সেটা হবে ফ্রেজ। দ্য ওল্ড ম্যান এর মধ্যে কোনো ফাইনিট ভার্ব নাই, এর জন্য একটা ফ্রেজ। ইজ গোয়িং টু মার্কেট উইথ হিজ সান, তার ছেলের সাথে বাজারে যাচ্ছে, কোনো ফাইনিট ভার্ব নাই, এজন্য এটা ফ্রেজ। তারপরে যদি আমরা দেখি, বলেন কি প্রশ্ন বলেন। সেন্টেন্সটাতে দুইটা ক্লজ আছে না? কোনটা? উপরের সেন্টেন্সটায় হ্যাঁ, দুইটা ক্লজ আছে বলতে এটা এভরিওয়ান নোজ, এটা একটা, আর রুনা ইজ অ্যান অনেস্ট গার্ল। ওই যে একটা আন্ডারলাইন করা, তো এই জন্য একটাই বলেছি। ধরেন এতটুকু যদি থাকতো, ঠিক আছে, তাহলে রুনা ইজ অ্যান অনেস্ট গার্ল, এটা একটা ক্লজ, তাই না? জি স্যার। আবার এভরিওয়ান নোজ দ্যাট, এটাও একটা ক্লজ। অর্থাৎ যদি ফাইনিট ভার্ব থাকে সেটা ক্লজ, ফাইনিট ভার্ব না থাকলে যে শব্দের গুচ্ছগুলো সেটা হচ্ছে ফ্রেজ। এটা আসল কথা আর কি, ক্লাস 4, 5, 6 এর পর আর কি মনে করে দিই, দেখবেন পারবো আমরা ইনশাল্লাহ। এবার আসেন, ফ্রেজ মূলত কত প্রকার। তার আগে বলি ফ্রেজ জিনিসটা কি, আবার মনে করে দেই। কিছু শব্দগুচ্ছ যার মধ্যে ফাইনিট ভার্ব নাই, এটাই ফ্রেজ। এখানে পরীক্ষাতে বারবার এই রিলেটেড প্রশ্ন আসে, মানুষ কনফিউজড হয়ে ভুল করে। সেই ভুলগুলো হচ্ছে যে নিচের এই আন্ডারলাইন করা বাক্যটা কোন পার্টস অফ স্পিচ, কোন ফ্রেজ, কোন ক্লজ, এইটা আমরা বলতে ভুল করি, কোনটা নাউন কোনটা প্রোনাউন। এখন আমরা একটু পরেই দেখব যে এই ফ্রেজ মূলত 7 প্রকার, 7 ধরনের ফ্রেজ নিয়ে আমরা আলোচনা করব। এটা খুবই ইজি লাগবে তাদের জন্য যারা খুব ভালোভাবে পার্টস অফ স্পিচটা পারেন, আর যারা পার্টস অফ স্পিচ ভুলে গেছেন তাদের জন্য এখানেও চ্যালেঞ্জিং লাগবে, কঠিন লাগবে, বুঝছেন? আমি খুব সংক্ষেপে একটু আপনাদের সাথে মনে করাই দিই। চলেন, পার্টস অফ স্পিচ আমরা কি পড়েছিলাম ছোটবেলা থেকে? নাউন, তাই না? নাউন কি পড়েছিলাম? নাউন জিনিসটা কি? কোনো কিছুর নাম। হ্যাঁ, কোনো কিছুর নাম। এটা হতে পারে নমিনাল, হতে পারে, তাই না? জি স্যার। এগুলো আপনারা পারেন। বিভিন্ন প্রকারের আবার নাউন আছে। এই নাউনকে রিপ্লেস করার জন্য যদি কোনো শব্দ আমরা ইউজ করি সেটাকে আমরা কি বলি? প্রোনাউন। প্রোনাউন। এই নাউনের মধ্যেও কিন্তু অনেক টাইপ আছে, কালেকটিভ নাউন, এটা সেটা, হ্যাঁ তাই না? হ্যাঁ, কাউন্টেবল, আনকাউন্টেবল, ম্যাটেরিয়াল, প্রপার, অনেক কিছু আছে, এগুলো ছোটবেলায় পড়ছেন, আপনারা জানেন। এই নাউনকে নাউন না বলে যদি অন্য কোনো শব্দ দিয়ে বোঝাইতে চাই তাকে আমরা বলি প্রোনাউন। পদ্মা নদী, এরপরে যদি বলি ইট, এই ইটটা হচ্ছে প্রোনাউন। আমার নাম তাওহিদ, এটা না বলে যদি আই বলি, প্রোনাউন। এগুলো আপনারা জানেন, দে, উই। ওকে, এবার এই নাউন প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় তাকে আমরা বলি কি? অ্যাডজেক্টিভ, তাই না? তাকে আমরা কি বলি? অ্যাডজেক্টিভ। ভালো মন্দ খারাপ অতিরিক্ত তথ্য দিলে হলো, অর্থাৎ নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, তাকে বলি অ্যাডজেক্টিভ। পার্টস অফ স্পিচটা একবার মনে করতেছি আর কি। এবার আসেন, কোনো বাক্যই আসলে ভার্ব ছাড়া হয় না, আমরা জানি। ভার্বের মধ্যে অনেক ধরনের টাইপ থাকে। ভার্ব মানে ক্রিয়া, কোনো কাজ। ওকে, এই কাজ, আই ইট, আই গো, আই রাইট, আই স্পিক, আই স্টাডি, এগুলো সবই ভার্ব। আবার যদি আমরা বলি ইউ গো, ইউ না বলে শুধু বললাম গো, মানে এখানে ইউটা হিডেন আছে বা উজ্জ্বল আছে, এটাও একটা ভার্ব। অর্থাৎ একটা ভার্ব দিয়েও পুরো বাক্য হইতে পারে, একটা সেন্টেন্স হইতে পারে। এখন এই ভার্বকে যদি কেউ মডিফাই করে তাকে আমরা বলি অ্যাডভার্ব, তাই না? কি বলি? অ্যাডভার্ব।
আবার অ্যাডভার্ব ভার্ব ছাড়া আরও অন্য অনেক কিছু মডিফাই করতে পারে, যেমন অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকেও মডিফাই করতে পারে। যেমন আমরা বলি যে শি ইজ বিউটিফুল, মেয়েটা সুন্দর। শি ইজ বিউটিফুল, মেয়েটা সুন্দর। এখানে শি হচ্ছে প্রোনাউন, ইজ হচ্ছে ভার্ব, বিউটিফুল হচ্ছে অ্যাডজেক্টিভ, রাইট? ওকে, এবার বললাম শি ইজ ভেরি বিউটিফুল, মেয়েটা খুব বেশি সুন্দর। কেমন বিউটিফুল? বেশি বিউটিফুল। তাহলে এই বিউটিফুল তো অ্যাডজেক্টিভ আমরা জানি। এই ভেরিটা কি? ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব। ভেরিটা কি? অ্যাডভার্ব, কারণ ভেরি মডিফাই করছে কাকে? অ্যাডজেক্টিভকে। আবার আমরা বলি যে ছেলেটা জোরে দৌড়াতে পারে, হি রানস ফাস্ট, সে জোরে দৌড়ায়। কিভাবে দৌড়ায়? কেমনে দৌড়ায়? জোরে দৌড়ায়। রানস হচ্ছে একটা ভার্ব, ভার্বকে মডিফাই করছে ফাস্ট, দ্রুত। তাহলে এই যে ফাস্ট, এটা কি? অ্যাডভার্ব। এটা কি? অ্যাডভার্ব। এবার দেখেন, না বুঝলে বললেন যে ভাই বুঝতেছি না। হি রানস ভেরি ফাস্ট, সে অনেক জোরে দৌড়ায়। এখানে ফাস্ট হচ্ছে অ্যাডভার্ব, তা তো আমরা বুঝলাম। তাহলে ভেরিটা কি? ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব। তার মানে অ্যাডভার্ব একই সাথে সাথে ভার্বকে মডিফাই করতে পারে, অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে, আবার আর একটা অ্যাডভার্বকেও সে নিজে মডিফাই করতে পারে। ক্লিয়ার কথা? বুঝতে পারছি? ওকে, তাহলে আসেন যদি বলি যে ও এর বাইরেও অ্যাডভার্ব আরও অনেক কিছু মডিফাই করতে পারে, যেটাকে আমরা বলি ম্যানার, প্লেস, টাইম। ছোটবেলায় পড়েছিলেন এমপিটি, ম্যানার, প্লেস, টাইম। আপনি যদি কোনো একটা ঘটনা কিভাবে ঘটেছে, হাউ ওয়াজ ইট ডান, এই হাউ দিয়ে প্রশ্ন করেন, আপনি অ্যাডভার্ব পাবেন ম্যানার। কোনো একটা ঘটনা কোথায় ঘটেছে, অ্যাডভার্ব অফ প্লেস। লোকেশন যদি বলেন, সেটাও অ্যাডভার্ব। কখন, কবে ঘটেছে, অ্যাডভার্ব অফ টাইম। এগুলো অ্যাডভার্ব। তাহলে আমরা নাউন দেখলাম, প্রোনাউন দেখলাম, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। এবার কি থাকে? প্রিপোজিশন, তাই না? প্রিপোজিশন কি ছিল বলেন? মনে আছে? ছোটবেলায় পড়ছেন। প্রিপোজিশনের কাজ কি? প্রিপোজিশনের কাজ হচ্ছে, হ্যাঁ, নাউন আর প্রোনাউনকে কার সাথে কানেক্ট করে? হ্যাঁ, ভেরি গুড, ভার্বের সাথে কানেক্ট করে। কানেক্ট, এই কাজটা করে প্রিপোজিশন। যেমন আপনারা এগুলো পারেন, অফ, অন, ইন, ইনটু, এরকম যা যা আছে প্রিপোজিশন তো আপনারা জানেন। আন্ডার, ওভার, অ্যাভাভ, বিলো, উইদিন, এরকম যা যা আছে এগুলো প্রিপোজিশন। আর কি আছে প্রিপোজিশনের পর? ইন্টারজেকশন আছে না? ইন্টারজেকশন কোনটা? হ্যাঁ, কনজাংশন তারপর ইন্টারজেকশন। এগুলো কি সিরিয়াল থাকে ওরকম কোনো? হ্যাঁ, আচ্ছা চলেন, আচ্ছা আচ্ছা আগে কনজাংশনই শেষ করি, যেভাবে পড়ছি ওভাবেই পড়ি, চলেন। কনজাংশন জিনিসটা কি? কনজাংশন হচ্ছে যে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের মধ্যে যে কানেক্ট করবে, তাই না? আমরা কোঅর্ডিনেটিং কনজাংশন বলে আসছিলাম ছোটবেলায়, এন্ড, বাট, অর, ফর, নর, সো, ইয়েট, এগুলো কোঅর্ডিনেটিং। আবার সাবঅর্ডিনেটিং কনজাংশন আছে, দো, অল, এগুলো তো কনজাংশন, সাবঅর্ডিনেটিং নাকি? এগুলো আমরা জানি। আর ইন্টারজেকশন পড়েছিলাম, এটাও ছোটবেলায় পড়ছেন, একটু দেখে নিন, এগুলো ভুলে গেলে অসুবিধা, এগুলো একটু দেখবেন ভালো করে। ইন্টারজেকশন কি ছিল? ইন্টারজেকশন ছিল ওই যে হুররা, উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ, অ্যালাস হোয়াট হ্যাভ বিন ডান, আল্লাহ কি হইল, হ্যাঁ, হ্যাঁ, এই জিনিসগুলো। এখন এই ব্যাপারগুলো কেন এখন আলোচনা করলাম বা কেন এখন বললাম? উত্তর হচ্ছে এটা মুছে রাখেন। আল্লাহ, সব মুছে গেল, সব মুছে ফেললাম। হ্যাঁ, কিসেন ছিল বলেন তো? ওই তো মুছে নাই। আচ্ছা, আসলে এই জিনিসগুলো কেন বললাম এখন, কারণ হচ্ছে, হ্যাঁ, একজন উত্তর দিয়েছেন খুব সুন্দরভাবে, যে ফ্রেজ আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে যে কোনটা কোন ফ্রেজ, এটা অনেকে গলদঘর্ম হয়ে যায় যে এটা কেমনে বুঝবো, এটা সেটা। আপনি যদি পার্টস অফ স্পিচ ভালো করে বোঝেন, এটা আপনার জন্য একদম পানি ভাত, বুঝছেন, খুবই ইজি। কিন্তু পার্টস অফ স্পিচ আপনি ভালো করে বুঝলেন না,
তখন এগুলো আপনার জন্য টাফ হয়ে যাবে। হ্যাঁ, যে স্যার আসছিল, একজন ভাই আসছিল, কি পড়াই গেছে দ্রুত, কিচ্ছু বুঝি নেই, মাথার উপর দিয়ে গেছে। আসলে জিনিস ওইটা না, জিনিস হয়েছে আপনি পার্টস অফ স্পিচ ভালো করে বোঝেন না। তো ভাই ও বোনেরা, আপনাদের যদি ল্যাকিংস থাকে পার্টস অফ স্পিচে, এটা আমি হাইলি রেকমেন্ড করব ছোটবেলার বইটা একটু খোলেন, চৌধুরী অ্যান্ড হোসেন বা যে যেটা পড়ে আসছেন, বাসায় যে বই আছে সেটা খুললেই হবে। একটু মনোযোগ দিয়ে একবার দেখেন এটাতে, এই টপিকটা পড়ার আগে, যখন নিজে নিজে পড়বেন তাহলে আপনার অনেক উপকার হবে, অনেক। আচ্ছা, এখন সলিউশনটা বলি। সলিউশন হচ্ছে, যে পার্টস অফ স্পিচটা যে কাজ করবে, ওই একই কাজ যদি গ্রুপ অফ ওয়ার্ডস মিলে করে। গ্রুপ অফ ওয়ার্ডস মানে কি? ফ্রেজ, দুই তিনটা শব্দ মিলে। এক্স্যাক্টলি, দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার। দুই তিনটা শব্দ মিলে, দুই তিনটা শব্দ মিলে। যেমন আমরা বলেছি এইমাত্র যে দ্য বার্ড, BIRD, দ্য বার্ড ইজ বিউটিফুল। এখানে এই বিউটিফুলটাকে আমরা অ্যাজেক্টিভ বলি, এটা আমরা জানি অ্যাজেক্টিভ বলবো, হ্যাঁ, কারণ এর অ্যাজেক্টিভে কাজ করছে। বার্ড কেমন, বার্ড সম্পর্কে অতিরিক্ত তথ্য দিছে, অ্যাজেক্টিভ। এখন এখানে লিখলে কি আপনারা দেখতে পান? এখান থেকে লিখলে দেখতে পান? ওকে, এখানে লিখলাম দ্য বার্ড, BIRD, দ্য বার্ড, কমা, লিভিং in the nest, comma, sings wonderful. কি দিলাম? দ্য বার্ড লিভিং ইন দ্য নেস্ট। ওই যে পাখির বাসায়, কি বলে নেস্ট মানে কি? পাখির বাসা। পাখির বাসায় যে পাখিটা বাস করতেছে সে খুব ভালো গান গায়। তাহলে এই যে লিভিং ইন দ্য নেস্ট, এ কিন্তু গ্রুপ অফ ওয়ার্ডস, কিন্তু সে অ্যাডিশনাল তথ্য দিচ্ছে, তাহলে সেও অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। কিসের কাজ করবে? অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। তাহলে এটা কি অ্যাডজেক্টিভ ফ্রেজ না অ্যাডজেক্টিভ ক্লজ? লিভিং ইন দ্য নেস্ট, হ্যাঁ বলেন। লিভিং ইন দ্য নেস্ট ক্লোজ হইতে হলে কি লাগবে ভাই? এক্স্যাক্টলি, ফাইনিট ভার্ব। লিভিং ইন দ্য নেস্ট এখানে কোনো ফাইনিট ভার্ব নাই, দ্যাট ইজ দ্য রিজন। এটা হবে কি বলেন? অ্যাডজেক্টিভ। বুঝি নাই, অ্যাডভার্বাল ফ্রেজ কেন ভাই? লিভিং ইন দ্য নেস্ট, কোথায় বাস করে? ওরে আল্লাহ, এত এত কঠিন করে চিন্তা করেন না, প্লিজ বি নর্মাল। এখানে পাখি সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে, ওই পাখিটা ভালো গান গায়। কোন পাখি ভাই? একটু ভাই নর্মাল থাকেন আপনারা ভাই, রিকোয়েস্ট করি, একটু স্বাভাবিক থাকেন ভাই, অত কঠিন কঠিন গ্রামার বললেন না, বি ভেরি নর্মাল। অ্যাপোজিটিভ হবে অন্য জিনিস, বুঝছেন? আমি একটু পরে যাবো যদি সময় থাকে। দ্য বার্ড লিভিং ইন দ্য নেস্ট, ওই পাখিটা, কোন পাখি? যে ওই পাখির বাসায় বাস করে, সে খুব সুন্দর গান গায়। তার মানে এই পাখি সম্পর্কে আমি অতিরিক্ত তথ্য দিচ্ছি। এখন এখানে দ্য বার্ড ইজ বিউটিফুল, এখানেও তো আমি অতিরিক্ত তথ্য দিয়েছি, কিন্তু এটাকে বলেছি শুধু অ্যাডজেক্টিভ, আর এটাকে বলছি অ্যাডজেক্টিভ ফ্রেজ। কেন? কারণ কি? কারণ একটাই, হ্যাঁ, এই বিউটিফুল শব্দ ছিল একটা, সিম্পল একটা শব্দ ছিল, এই কারণে বলতাম অ্যাডজেক্টিভ। আর লিভিং ইন দ্য নেস্ট 1 2 3 4 চারটা শব্দ, এই কারণে বলতেছি অ্যাডজেক্টিভ ফ্রেজ, আর কিছু না। তেমনিভাবে একইভাবে দেখব, যদি কেউ নাউনের কাজ করে কিন্তু অনেকগুলো শব্দ, তাকে আমরা বলবো নাউন ফ্রেজ। ক্লিয়ার কথা? যদি কেউ অ্যাডভার্বের কাজ করে কিন্তু অনেকগুলো শব্দ, কি বলবো? অ্যাডভার্ব ফ্রেজ। অ্যাডজেক্টিভের মতো কাজ করে কিন্তু অনেকগুলো শব্দ, অ্যাডজেক্টিভ ফ্রেজ। পারবো ভাই? বেসিকটা কি, বেসিক মেসেজটা কি দিতে পারছি আপনাদের? কথা কথা কয় না, দেখছো? ওকে, এবার আসেন পরের পেজে আসেন। দ্য ম্যান ওয়ান্টস, এর আগে কিছু মিস করে আসছি আমি। ও, নাউন ফ্রেজটা কি এটা একটু বলে আসি, তারপর ওই এক্সারসাইজে যাই, আর একটু ভালো আপনারা বুঝবেন। নাউন ফ্রেজ অর্থাৎ যে ফ্রেজগুলো বাক্যে নাউনের মতো কাজ করবে সেগুলো নাউন ফ্রেজ। বাক্যে নাউনের মতো কাজ করবে সেগুলো নাউন ফ্রেজ। এখন একটা মেমোরি ক্লু দেয়া আছে। মেমোরি ক্লু হচ্ছে নাউন ফ্রেজকে ইট দ্বারা রিপ্লেস করা যায়। কি দ্বারা রিপ্লেস করা যায়? ইট দ্বারা রিপ্লেস করা যায়। ওকে, একটা কথা বলি, ধরেন আই ওয়ান্ট সামথিং
টু ইট, আমি কিছু একটা খেতে চাই, ক্ষুধা লাগছে, আমি কিছু একটা খেতে চাই। এই যে আন্ডারলাইন করা শব্দগুলো, সামথিং টু ইট, এই জিনিসটা হচ্ছে নাউন ফ্রেজ। কেন? কারণ আপনি চাইলে এটাকে ইট দ্বারা রিপ্লেস করতে পারেন। ধরেন এগুলো কিছু নাই লেখা, শুধু লেখা আছে আই ওয়ান্ট ইট, বাক্য কি হবে না বলেন? হবে। এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে এই আই ওয়ান্ট কি লিখেছিলাম, সামথিং টু ইট, এই জিনিসটা আরেকটা রুলস আছে। রুলসটা হচ্ছে আপনি যদি এই পুরো জিনিসটাকে হোয়াট দ্বারা প্রশ্ন করেন, হোয়াট, এবং যদি আপনি উত্তর পান, তার মানে সেটা নাউন ফ্রেজ। দুইটা ক্লু, একটা হচ্ছে আপনি পুরো জিনিসটাকে ইট দ্বারা রিপ্লেস করতে পারেন, অথবা আপনি এই যে আপনার ভার্বকে হোয়াট দ্বারা প্রশ্ন করতে পারেন। অর্থাৎ ছোটবেলায় পড়েছিলেন, মনে আছে যে ভার্বকে হোয়াট দ্বারা প্রশ্ন করলে যা পাই তাকে আমরা নাউন বলি, তাই না? পড়েছিলেন ছোটবেলায়? তাহলে এখন একই কথা প্রযোজ্য। ভার্বকে হোয়াট দ্বারা প্রশ্ন করলে আমরা যে শব্দগুচ্ছ, গ্রুপ অফ ওয়ার্ডস পাই, তাকে আমরা বলি নাউন ফ্রেজ। দ্যাটস ইট। তার মানে দুইটা ক্লু হ্যাক্স। একটা হচ্ছে উই উইল আস্ক দ্য ভার্ব উইথ হোয়াট, যদি উত্তর পাই সেটা নাউন ফ্রেজ, অথবা আমরা যদি এই পোর্শনটাকে ইট দ্বারা রিপ্লেস করতে পারি, এটা নাউন ফ্রেজ। এটা হচ্ছে আমাদের ছোট্ট টেকনিক বোঝার জন্য যে কোনটা নাউন ফ্রেজ বা কোনটা না। একটা ছোট উদাহরণ এখানে আছে, মিস্টার হক ইজ আ ম্যান অফ ওয়ার্ড। মিস্টার হক ইজ আ ম্যান অফ ওয়ার্ড। মিস্টার হক একজন কি? ম্যান অফ ওয়ার্ড। কি? হোয়াট। আপনি কিন্তু হোয়াট দিয়ে প্রশ্ন করতে পারছেন, হোয়াট ইজ মিস্টার হক, হি ইজ আ ম্যান অফ ওয়ার্ড। এই কারণে এটা নাউন ফ্রেজ। পরে যদি একটু দেখি আমরা এক্সারসাইজ কিছু দেখি, সবগুলো উত্তর পাশাপাশি দেয়া আছে, আপনি উত্তরের দিকে না তাকান, একটু মনোযোগ দেন, বুঝে বুঝে পড়ার চেষ্টা করেন, দেখবেন কিছু শিখবেন ইনশাল্লাহ। প্রথমটা কি? ঠান্ডা মাথায়। প্রথমটা কি? দ্য ম্যান ওয়ান্টস সামথিং টু ইট, যেটা আমরা লিখেছিলাম যে আমরা কিছু খেতে চাই, এটা কি? সামথিং টু ইট কি? নাউন ফ্রেজ। কেন? আপনি জিজ্ঞাসা করতে পারেন হোয়াট ডাজ দ্য ম্যান ওয়ান্ট, হোয়াট ডাজ দ্য ম্যান ওয়ান্ট, উত্তর কি পাবো? সামথিং টু ইট। আবার আপনি শুধু ইট দ্বারাও এটাকে রিপ্লেস করতে পারেন, আই টি ইট, দ্য ম্যান ওয়ান্টস ইট, আই টি ইট। ইট মানে কি? হোয়াট। ইট মানে হচ্ছে সামথিং টু ইট, কিছু একটা খেতে চায়, খাইতে চায়। 2 নম্বর, কোয়ালিফাইং ইন দ্য অ্যাডমিশন টেস্ট ইজ নট ইজি, ভর্তি পরীক্ষায় পাশ করা সহজ না। তার আপনি প্রশ্ন করেন হোয়াট ইজ নট ইজি, উত্তর পাবেন। আবার আপনি ইট ইজ নট ইজি, উত্তর পান, তার মানে এটা নাউন ফ্রেজ। টু রাইড ওয়েল রিকোয়ার্স প্র্যাকটিস, ভালো সাইকেল চালাইতে হলে অনুশীলন দরকার। আপনি প্রশ্ন করেন হোয়াট ডাজ বা হোয়াট রিকোয়ার্স প্র্যাকটিস, ভাই কি লাগে প্র্যাকটিস করতে, মানে প্র্যাকটিস কেন করা লাগবে, উত্তর হচ্ছে টু রাইড ওয়েল। আবার আপনি ইট দ্বারা রিপ্লেস করতে পারেন যে ইট রিকোয়ার্স প্র্যাকটিস, কি কোন জিনিস রিকোয়ার করে ভাই? টু রাইড ওয়েল। আবার দেখেন আ চার্মিং গার্ল, আর চার্মিং এটা কি দিল, আগে পরে কিছু দিল না। আর চার্মিং গার্ল এর পরে কিছু ছিল আর কি, যাক নাই এখানে, মানে এই সেন্টেন্সটা আরো কিছু ছিল। এই চার্মিং গার্ল এরপরে কোনো ভার্বটা দিয়ে কিছুটা বলছে, এটা কি নাউন ফ্রেজ? এই সেন্টেন্সটা কমপ্লিট না আর কি, 4 নাম্বারটা। পরটা দেখি চলেন, নাম্বার 5। এটা আসলে কমপ্লিট করে দেন, টাইপিং মিস্টেক। টু রিড নিউজ পেপার ইজ এ গুড হ্যাবিট, এখানে ওই যে লিখে দিছে, আন্ডারলাইন করে দেন। যাই হোক, টু রিড নিউজ পেপার এটা কি? আপনি জিজ্ঞাসা করেন তো, টু রিড নিউজ পেপার আপনি পুরোটাকে কি ইট লিখতে পারেন? তাই বলেন আগে। পারি আমরা। আবার আপনি চাইলে হোয়াট দিয়ে প্রশ্ন করতে পারেন, উত্তর পাবেন, পাবেন না বলেন? হোয়াট ইজ এ গুড হ্যাবিট, তাহলে এটা আমাদের জন্য নাউন ফ্রেজ। পারবো না আমরা ইনশাল্লাহ? তারপরেরটা দেখি চলেন, একটু জিজ্ঞাসা করলে উত্তর দিয়ে না। আপনারা কি ঘুমাই পড়ছেন ভাই ও বোনেরা? আচ্ছা, একটু কানেক্টেড থাকেন, এটা তো আমাদের অল্প কয়েকজন, খুব বেশি মানুষ না। কানেক্টেড থাকলে ভালো লাগবে না, তো মনে করবো ঘুমাই পড়ছেন। কিথ অ্যান্ড কিন, কিথ অ্যান্ড কিন মানে কি? আত্মীয় স্বজন নাকি? নাউন ফ্রেজ।
বিপুল ইজ আ ম্যান অফ লেটার্স। বিপুল একটা কি? হোয়াট? নাউন ফ্রেজ। হি ইজ অ্যান আইশোর টু মি। আইশোর, সে আমার জন্য কি? আইশোর, এটা নাউন ফ্রেজ। সে আমার জন্য কি? মাহাথির ইমন, ওকে ভাই, হ্যাটস অফ। লাইব্রেরি থেকে শুনতেছেন, খুব ভালো লাগছে। তার মানে আপনি পড়তেছেন 8:30 বাজে, ভেরি গুড, স্যালুট টু ইউ মাহাথির ইমন। আমিও আপনার মতো ঢাকা ইউনিভার্সিটি সেন্ট্রাল লাইব্রেরিতে পড়াশোনা করতাম যখন আমি 2018 সালে প্রিপারেশন দিচ্ছিলাম চাকরির জন্য। খুব ভালোই, খুব খুব শীঘ্রই ভালো কিছু করবেন ইনশাল্লাহ, দেখেন। হ্যাঁ, দোয়া রইল ভাই, এই ডেডিকেশন নিয়ে পড়তেছেন, খুব শীঘ্রই ভালো কিছু করবেন ইনশাল্লাহ। আচ্ছা, এবার আসেন পরেরটাতে দেখি একইভাবে। এগুলো খুব ইজি জিনিস, বুঝছেন, একটু তাড়াতাড়ি যাই। 9 নম্বর, আই হ্যাভ নো কিথ অ্যান্ড কিন দিস টাউন। এই শহরে আমার কোনো আত্মীয় স্বজন নাই। আন্ডারলাইন করা কিথ অ্যান্ড কিন, এটা কি? তাহলে আপনি নিজে নিজে প্রশ্ন করেন। এগুলো না এখন খুব সহজ লাগতেছে, মনে হচ্ছে ভাই এগুলো এগুলো পড়ার কিছু, এগুলো কেন পড়াচ্ছেন, কেন আমরা উত্তর দিচ্ছি? খুব সহজ জিনিস, ট্রাস্ট মি। এগুলোতে পরীক্ষাতে আমরা ভুল করে আসি, এই সিম্পল জিনিসগুলোতে। তখন আপনার মনে হবে আই হ্যাভ নো কিথ অ্যান্ড কিন। না না না, কিথ অ্যান্ড কিন, শুধু কিথ না, কিথ অ্যান্ড কিন, ও বাবা, অ্যান্ড বাট অর আছে, এটা কনজাংশনের দিকে যাওয়া যায়, বুঝছেন। এগুলো এই শয়তান দাগা দেয় পরীক্ষার হলে, এগুলো খুব খারাপ জিনিস। তা আপনি একদম লা হাওলা ওয়ালা কুয়াতা পড়বেন বারবার, যে না এগুলো হবে না। আমি দুইটা রুলস শিখছি, দুইটা রুলস শিখছি। একটা রুলস হচ্ছে আমি ইট দ্বারা রিপ্লেস করতে পারি কিনা, এক। দুই হচ্ছে আমি ভার্বকে হোয়াট দ্বারা প্রশ্ন করলে উত্তরটা পাই কিনা। যদি উত্তরটা পাই তাহলে এটা শয়তান যাই দাগা দিক না কেন, এটা নাউন ফ্রেজ। আই হ্যাভ নো কিথ অ্যান্ড কিন, আপনি যদি জিজ্ঞাসা করেন আই হ্যাভ নো কিথ অ্যান্ড কিন, তার মানে হোয়াট আই ডোন্ট হ্যাভ, আমার কি নাই, উত্তর হচ্ছে কিথ অ্যান্ড কিন, আমার আত্মীয় স্বজন নাই। আনডাউটেডলি এটা আমার জন্য কি? নাউন ফ্রেজ। পারবো আমরা ভাই ইনশাল্লাহ। তারপরে আসেন, এখন আমরা নাউন ফ্রেজের কিছু গঠন দেখব। এই গঠন ধরে মুখস্থ করার, এটা মুখস্থ করার জন্য দেয়া না, এটা জাস্ট আপনাদের বোঝানোর জন্য যে কী কীভাবে নাউন ফ্রেজ গঠন হতে পারে। কিন্তু ভুলেও ভাই, আপনাদের মধ্যে কেউ ভুলেও, ভাই ও বোনেরা, এইটা মুখস্থ করতে বসেন না যে নাউন ফ্রেজ ডিটারমিনার প্লাস নাউন, ডিটারমিনার প্লাস অ্যাডজেক্টিভ, ডিটারমিনার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস, এইভাবে গঠিত হইতে পারে। এইভাবে দয়া করে পড়বেন না, এটা হচ্ছে খ্যাত উপায় পড়ার জন্য। আপনি সর্বোচ্চ যেটা করতে পারেন, এটাকে একটু লিঙ্ক করতে পারেন, ডিটারমিনার প্লাস নাউন। আচ্ছা, এইভাবে নাউন ফ্রেজ গঠন হয়, যেমন কি বোতল হচ্ছে নাউন, দা বোতল। আচ্ছা ঠিক আছে, এটা নাউন ফ্রেজ, ওকে গেল। এটা মুখস্থ করবো না যে আচ্ছা এইটা একটা রুল, নো। ডিটারমিনার প্লাস অ্যাডজেক্টিভ, দ্য ব্রেভ, সাহসী, ওকে। দ্য ব্রেভ ডাজন্ট অ্যাফ্রেড অফ এনিওয়ানস থ্রেট, সাহসী মানুষ কারো হুমকিতে ভয় পায় না। তাহলে দ্য ব্রেভ, এটা কি? এটা হচ্ছে নাউন ফ্রেজ, ডিটারমিনার প্লাস অ্যাডজেক্টিভ। এখন পরীক্ষার হলে এই জিনিস মনে রাখা দরকার নাই যেটা ডিটারমিনার প্লাস অ্যাডজেক্টিভ। আপনি সিম্পলি ওই যে ইট দ্বারা দেখবেন রিপ্লেস করা যায় কিনা, হোয়াট দ্বারা দেখবেন জিজ্ঞাসা করলে উত্তরটা পাওয়া যায় কিনা। ইফ ইট ইজ ওকে, নাউন ফ্রেজ, সোজা কথা। ডিটারমিনার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, যেমন দ্য সিভিল ল, ডিটারমিনার, অ্যাডজেক্টিভ, নাউন, দ্য সিভিল ল। তারপরে যদি আমরা একটু দেখি, ডিটারমিনার প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, ওরে বাবা, আগে ডিটারমিনার, এ, অ্যাডভার্ব ভেরি, অ্যাডজেক্টিভ গুড, তারপর নাউন, এ ভেরি গুড গার্ল। ডিটারমিনার, অ্যাডজেক্টিভ, সরি অ্যাডভার্ব, ডিটারমিনার, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, তারপর নাউন, এই পুরোটাই হচ্ছে কি একটা নাউন ফ্রেজ। এ ভেরি গুড গার্ল, এই যে শি ইজ এ, এই যে ভেরি গুড গার্ল, ভেরি গুড গার্ল, তাহলে এ ভেরি গুড গার্ল এটা কি? এটা হচ্ছে নাউন ফ্রেজ। কেন? আপনি জিজ্ঞাসা করতে পারেন শি ইজ হোয়াট, সে কি? উত্তর হচ্ছে ভেরি গুড গার্ল। যেহেতু ওয়ার্ড দ্বারা প্রশ্ন করে উত্তর পাচ্ছেন, দ্যাট মিনস এটা নাউন ফ্রেজ, দ্যাটস অল। এবার আসেন ডিটারমিনার প্লাস নাউন, আওয়ার হেড, ডিটারমিনার, অ্যাডজেক্টিভ প্লাস নাউন, হট ওয়াটার, নাউন প্লাস অফ প্লাস নাউন, পোয়েট অফ বিউটি। এই পোয়েট অফ বিউটির নাম কি বলেন দেখি, সবার আগে কে বলতে পারে? কে পোয়েট অফ বিউটি? এই তো, গুড গুড গুড, জন কিটস। না, জন কিটসের কোনো কবিতা পড়ছেন আপনারা? কিটসের কোনো কবিতা কি পড়ছেন? কথা কয় না কেউ, কথা কয় না।
একজনও পড়েন নাই, শুধু মুখস্থ করছেন? জন কিটস, কিটসের কবিতা। কিটস কি আপিম টাপিম খাইতো মাঝে মাঝে, না? পড়ছেন না অ্যাডমিশন টেস্টের জন্য বা ইসের জন্য, প্রিলি পাস করার জন্য তো পড়েন এগুলো আপনারা। কিটস। কুবলা খান কে লিখছে? কুবলা খান। কুবলা খান। আর জন্য কি কি কবিতা ছিল? এই কিটসের সাথে আরেকজন কবি ছিল, নাম কি? এস.টি. কলেরিজ নাকি? কলেরিজ। কলেরিজের একটা কবিতা সবাই জানি আমরা, তাই না? দ্য অ্যানশিয়েন্ট ম্যারিনার, পড়ছেন না? ওয়াটার ওয়াটার এভরিওয়্যার, নট এ ড্রপ টু ড্রিঙ্ক। চমৎকার কবিতাটা পড়েন, মানে যারা পড়েন নাই অনেক কিছু মিস করছেন, খুব ভালো জিনিস। আচ্ছা, আর একটা আছে না, দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, এটা কে লিখছে? আর্নেস্ট হেমিংওয়ে, না? আর্নেস্ট হেমিংওয়ে। এই গল্প থেকে কিন্তু অনেক কিছু শেখার আছে, দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। ধৈর্য কাকে বলে, চেষ্টা করতে করতে ব্যর্থ হইতে হইতে মানুষ যে আশা ছাড়ে না, স্বপ্ন ছাড়ে না, তার একটা বাস্তব ক্লাসিক উদাহরণ হচ্ছে আর্নেস্ট হেমিংওয়ের দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। ওই যে শুরুতে বললাম না আজকে ক্লাসের, ফেল করবেন ফেল করবেন ফেল করবেন, তবু হাল ছাড়বেন না, ধরে থাকবেন, পারবো ইনশাল্লাহ, পরিশ্রম করতে থাকবেন, দেখবেন আপনি পারবেন। তো এইসব ছোটো গল্প হয় কি অনেক বেশি মোটিভেটিং ফ্যাক্টর হিসেবে কাজ করে, রবার্ট ব্রুস টাইপের। আসলেই তাই, ধৈর্য আর একনিষ্ঠভাবে পরিশ্রম, দ্যাটস ইট, আর কিচ্ছু লাগে না, শুধু লেগে থাকতে হয়। আচ্ছা, এবার আবার আসেন, অনেক কথা বলে ফেললাম। নাউন অ্যান্ড নাউন, কিথ অ্যান্ড কিন, এগুলো আমরা জানি যে এগুলো হচ্ছে নাউন ফ্রেজ। কিছু আরও এক্সাম্পলে যাই, চলেন। জিরান্ট ফ্রেজ প্লাস ইনফিনিটিভ ফ্রেজ, এগুলো জানেন যে আপনারা। জিরান্ট মানে কি ভাই? ভার্ব প্লাস আইএনজি যদি কার কাজ করে? নাউনের কাজ করে, তাহলে তাকে আমরা কি বলি? জিরান্ট। এগুলো আপনারা জানি। এই যে রাইটিং এসে ইজ নট ইজি, রচনা লেখা সহজ কিছু না, তাহলে রাইটিং এসে, এটা উত্তর হবে কি? রাইটিং এসে ইজ নট ইজি। হ্যাঁ, হোয়াট ইজ নট ইজি, এটাও কিন্তু নাউনের কাজই করছে, তাই না? হোয়াট ইজ নট ইজি অথবা ইট ইজ নট ইজি আপনি রিপ্লেস করতে পারেন। এই জিরান্ট বলি আর হচ্ছে ইনফিনিটিভ বলি, দুইটাই নাউনের কাজই করে আসলে। আচ্ছা, টু টেল এ লাই ইজ আ গ্রেট সিন, আপনি টু টেলের জায়গায় ইচ্ছা করলে টেলিংও দিতে পারেন। টেলিং এ লাই ইজ এ গ্রেট সিন, এটা হয়ে যাবে জিরান্ট। আর যদি টু দেন, ইনফিনিটিভ। ইনফিনিটিভ ফ্রেজ, কোনো একটা ভার্বের আগে, ভার্বের বেস ফর্মের আগে যদি আমরা টু দেই, এটাকে আমরা কি ফরম্যাট বলি? ইনফিনিটিভ বলি। কি বলি আমরা? ইনফিনিটিভ। এগুলো যদি না বোঝেন বা না জেনে থাকেন, ভাই ও বোনেরা, দয়া করে ওই ছোটবেলার বইটা একটু বের করেন, এগুলো ভুলে গেছেন। এই ইনফিনিটিভ, জিরান, যদি কেউ থাকেন, দয়া করে কার্পেটের নিচে সমস্যা লুকায় রাখবেন না, বুঝছেন? এই সলিমুল্লাহ খান স্যার খুব সুন্দর করে বলেন যে ইঁদুর মরে পচে গেছে কার্পেটের নিচে। এখন আপনাকে যদি এটা সলভ করতে হয়, ইউ মাস্ট রিমুভ দ্য ডেড র্যাট বিহাইন্ড ফ্রম ইয়োর বেনেথ ইয়োর কার্পেট। কার্পেটের নিচ থেকে পচা ইঁদুরটাকে বের করে ফেলে দিতে হবে, এটা লুকিয়ে রাখার সুযোগ নেই যে আর এটার উপর আরেকটা কার্পেট দেই, হবে না। আপনার মধ্যে যদি ল্যাকিংস থাকে, আপনি যদি ইভেন টেন্সও যদি ভুলে যান যে ভাই আমি তো টেন্স মনে নাই, অসুবিধা নাই তো ভাই, এটা তো আমার মাদার ল্যাঙ্গুয়েজ না, মাদার ল্যাঙ্গুয়েজই ঠিকমতো পারি না, আর ইংলিশ তো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, ভুলে যাইতেই পারি। তো সেই ক্ষেত্রে সলিউশনটা কি? সলিউশন হচ্ছে পুরোনো বইটা একটু মাঝে মাঝে ঘাটা, দেখা, আচ্ছা কি ছিল। আর এখন তো আরও ইজি, চ্যাট জিপিটি আছে, গুগল জেমিনি আছে, আপনি স্পেসিফিক প্রশ্ন করে যে আমি এটা বুঝি না, বুঝাই দাও, ইউ উইল গেট ইট। অথবা ওই যে ছোটোবেলার যে বই যদি একটু বের করেন, ইউ উইল গেট ইট। আপনি হোয়াট এভার ইউ ডু, ইউ মাস্ট ডু ইট। কথা হয়েছে কি, আপনি এটা চাপা দিয়ে রাখতে পারবেন না যে না গন্ধ ছড়াবে, বের করতে দেওয়া যাবে না, না, তাহলে কিন্তু আপনার সলভ হবে না, বুঝছেন? এই পার্টস অফ স্পিচ, টেন্স, সেন্টেন্স, ঝামেলা থাকতেই পারে, এগুলো নিয়ে বসে থাকার সুযোগ নাই, এগুলো বের করে সলভ করবেন। ওকে, তাহলে আবার বলি, ভার্বের বেস ফর্মের আগে যদি আমরা টু দেই, এটা হয় ইনফিনিটিভ। আর ভার্বের সাথে যদি আইএনজি দিয়ে নাউনের কাজ করাই, সেটা হবে জিরান্ট। ইনফিনিটিভ করি আর জিরান্ট করি, দুটি আসলে নাউনের কাজ করে, একটা সেন্টেন্সে সাবজেক্ট বা অবজেক্টিভ কাজ করে আর কি। এরপরে যদি দেখি আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ, আগের কথাই, অ্যাডজেক্টিভ ফ্রেজ হচ্ছে একটা বাক্যের কিছু শব্দের অংশ বা কিছু শব্দের সমষ্টি যারা একটা বাক্যে অ্যাডজেক্টিভের কাজ করবে।
বিশেষণের কাজ করবে, কিন্তু একটা শব্দ না। একটা শব্দ যদি হইতো সে সিম্পলি হইতো অ্যাডজেক্টিভ। যেহেতু মোর দ্যান ওয়ান ওয়ার্ড, কম্বিনেশন অফ ওয়ার্ডস, গ্রুপ অফ ওয়ার্ডস, উই কল দেম ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ। কিছু এক্সাম্পল দেখে দেখবে পারবো আমরা। এই শব্দগুলো লেগে গেছে একটা আরটার সাথে, কিন্তু ফাঁকা ফাঁকা হবে, স্পেস হবে। হ্যাঁ, টাইপিং মিস্টেক। রুসাফা, একটা স্পেস আছে, তারপর রুসাফা লিভিং ইন ঢাকা ইজ আ গুড গার্ল। রুসাফা নামক মেয়েটা যে ঢাকায় বাস করে সে একটা ভালো মেয়ে। তাহলে লিভিং ইন ঢাকা, এই শব্দগুলো রুসাফা সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। এটা হচ্ছে আমাদের জন্য অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ। আর এই লিভিং ইন ঢাকা, এটার স্ট্রাকচারটা আসলে এরকম, মানে লাইনটা অরিজিনাল ছিল এরকম, রুসাফা হু লিভস ইন ঢাকা is a good girl, is a, অর্থাৎ রুসাফা হু লিভস ইন ঢাকা, যে ঢাকায় বাস করে। এখন এই হু লিভসকে আপনি হু কেটে দিয়ে কি করতে পারেন, একটা শব্দে লিখতে পারেন লিভিং, কিন্তু দুইটার মিনিং একই হবে, দুইটার অর্থ কি একই, সেম। হ্যাঁ, তো হু প্লাস ভার্বকে আপনি হু কেটে দিয়ে ভার্বের সাথে আইএনজি দিতে পারেন, মিনিং উইল বি সেম, মিনিং উইল রিমেইন দ্য সেম। এটা বরং স্মার্ট ইংলিশ। এই যে আমরা আইএনজি করে দিচ্ছি, ভার্বের সাথে আইএনজি করে দিচ্ছি, হুটাকে মুছে দিচ্ছি। ওকে, আ থিং অফ বিউটি ইজ জয় ফর এভার, এটা ওই যে জন কিটসের কথা, সৌন্দর্যের জয় সর্বত্র। এমাত্র যে পড়লাম না, পোয়েট অফ বিউটি। আ থিং অফ বিউটি ইজ আ জয় ফর এভার, সৌন্দর্যের জয় সর্বত্র। এটা ওই যে এলিজাবেথ আরো সুন্দর করে বলেছিল যে বিউটিফুল ফেস ইজ আ বেস্ট লেটার অফ রেকমেন্ডেশন। এটার বাংলাও আছে, পেহেলে দর্শনধারী ফের গুণবিচারী, এটা হিন্দি। বাংলা হচ্ছে একটা সুন্দর মুখ অনেকগুলো সুপারিশের চাইতে উত্তম। তাহলে আ থিং অফ বিউটি ইজ আ জয় ফর এভার। তাহলে আ থিং, কেমন থিং, অফ বিউটি, সৌন্দর্যের একটা থিং, সৌন্দর্যের একটা থিংয়ের সর্বত্র বিজয়। তাহলে এটা এই যে আ থিংকে মডিফাই করেছে। আ থিং কেমন, অফ বিউটি, সুন্দর একটা জিনিসের সব জায়গায় জয় জয়কার হয়। তো এটা হচ্ছে এই অফ বিউটি অ্যাডজেক্টিভ ফ্রেজ। ওকে, তারপরে যদি আমরা একটু দেখার চেষ্টা করি, হোয়াট টাইপ অফ ফ্রেজ, আ উইম্যান উইথ আ ভেইল ওভার হার বডি। একটা নারী, ভেইল মানে হচ্ছে বোরকা, চাদর, এই টাইপের কিছু। এমন একজন নারী যার শরীরের উপর একটা চাদর আবৃত আছে, অ্যাপ্রোচ দ্য ডক্টর, সে ডাক্তারের কাছে গেল। তাহলে এই যে এতগুলো কথা, বুঝছেন, এই জিনিস আপনাদের পরীক্ষায় খুব গুরুত্বপূর্ণ। এবং আপনারা যখন ফ্রি হ্যান্ড রাইটিং লিখবেন তখনও এটা খুব গুরুত্বপূর্ণ বুঝতে পারা, যে এই এতগুলো কথা আমি আসলে বলতেছি জাস্ট টু মডিফাই দিস, এই নারী সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়ার জন্য এত কিছু বলতেছি। এটা নারী না হয় একটা শহর হইতে পারতো, দেশ হইতে পারতো। হ্যাঁ, আপনি এভাবেও বাক্যটা বলতে পারতেন, ঢাকা, ঢাকার পরে অ্যান অ্যানশিয়েন্ট সিটি, তারপর হচ্ছে স্ট্যান্ডস অন দ্য বুড়িগঙ্গা, বুড়িগঙ্গা। তার মানে এই যে অ্যানশিয়েন্ট সিটি, এতটুকু কিন্তু এই একই জিনিস, তাই না? এটাও কিন্তু অ্যাডজেক্টিভ ফ্রেজ। কেন? কারণ ঢাকা সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছি। ঢাকা একটা খুবই পুরাতন শহর, সে বুড়িগঙ্গার উপরে অবস্থিত। তার মানে আমি আসলে বলতে চাচ্ছি এইটা, যে ঢাকা স্ট্যান্ডস অন দ্য বুড়িগঙ্গা, এটা হচ্ছে আমার বাক্য। আর এই তথ্যটুকু ঢাকা উইচ ইজ অ্যান এনশিয়েন্ট সিটি, এই উইচ ইজকে আমি কেটে দিয়েছি। হ্যাঁ, এটা কেটে দিয়েছি সংক্ষেপ করার জন্য, ঢাকা অ্যান এনশিয়েন্ট সিটি। তাহলে যদি পরীক্ষাতে জিজ্ঞাসা করে শুধু অ্যান এনশিয়েন্ট সিটি, এটা কি? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। একইভাবে সিমিলার রুলসে এখানে ওই নারী সম্পর্কে বলা আছে, a woman with a veil over her body approached the doctor. ওই নারী, একজন নারী যে তার শরীরের উপর একটা চাদর জড়ায় ছিল, সে ডাক্তারের কাছে গিয়েছিল। তো অ্যাডজেক্টিভ ফ্রেজ, কেমন নারী? উইথ আ ভেল ওভার হার বডি। দ্য পিপল, বুঝি নাই? হ্যাঁ হ্যাঁ, ঘোমটা দেয়া নারী। দ্য পিপল ইন দ্য রুম স্টুড আপ টু গ্রিট হিম। ওই কক্ষে যে লোকজন ছিল তারা তাকে দেখে তার সম্মানে দাঁড়িয়ে গিয়েছিল। আমরা স্যার আসলে, মুরব্বীরা কেউ আসলে দাঁড়াই সাধারণত। তাহলে দ্য পিপল ইন দ্য রুম, কোন পিপল? হু আর ইন দ্য রুম। তাহলে ইন দ্য রুম, এটা পিপল সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। সো দিস ইজ অলসো অ্যান অ্যাডজেক্টিভ ফ্রেজ।
দেয়ার ইজ নো হার্ড অ্যান্ড ফাস্ট রুল ইন ফিল্ম মেকিং। এতে হার্ড অ্যান্ড ফাস্ট রুল, কোনো কঠিন কোনো নিয়ম নাই। তাহলে কেমন রুল? হার্ড অ্যান্ড ফাস্ট রুল। তাহলে আপনারা আমার এতক্ষণের কথায় নিশ্চয়ই ধরতে পারছেন আমি প্রত্যেকটা বাক্যে এই প্রশ্নটা করতেছি, কেমন, কেমন, হাউ। অর্থাৎ আপনি যদি কোনো একটা বাক্যের এই যে নাউনকে প্রশ্ন করেন, নাউনকে আবারও বলি, নাউন বা প্রোনাউনকে যদি হাউ দ্বারা প্রশ্ন করেন, যে উত্তরটা পান সেটা হবে অ্যাজেক্টিভ। এবং যদি অনেকগুলো ওয়ার্ড থাকে তখন হবে অ্যাজেক্টিভ ক্লজ বা অ্যাজেক্টিভ ফ্রেজ। যদি তার মধ্যে ভার্ব থাকে অ্যাজেক্টিভ ক্লজ, যদি ভার্ব না থাকে অ্যাজেক্টিভ ফ্রেজ। আবার বলি, একটা বাক্যের সাবজেক্টকে, ভার্বকে যদি আপনি প্রশ্ন করেন হোয়াট দিয়ে, হোয়াট, যে উত্তরটা পান সেটাকে আমরা বলেছি নাউন ফ্রেজ বা নাউন ক্লজ। যদি ভার্ব থাকে ক্লজ, যদি ভার্ব না থাকে ফ্রেজ। আবার একইভাবে ভার্ব না, নাউনকে বা প্রোনাউনকে যদি আমরা হাউ দ্বারা প্রশ্ন করি, যে উত্তরটা পাই সেটা আমাদের জন্য অ্যাজেক্টিভ। অনেকগুলো ওয়ার্ড থাকলে ফ্রেজ বা ক্লজ, যদি ভার্ব থাকে ক্লজ, যদি ভার্ব না থাকে ফ্রেজ। আমি কি বুঝাতে পারছি ভাই ও বোনেরা? ওকে, তারপরের পেজে আমরা একটু আসি। ওকে, এ ম্যান ইন গ্রেট ডিফিকাল্টিস কেম টু মি ফর হেল্প। একজন পুরুষ মানুষ, একজন মানুষ সে কি সমস্যা হয়েছে, একজন মানুষ সে মহা বিপদে, যে নাকি মহা বিপদে ছিল, সে আমার কাছে সাহায্যের জন্য এসেছিল। তাহলে একজন মানুষ কেমন মানুষ? ইন গ্রেট ডিফিকাল্টিস, যে নাকি ছিল মহা বিপদের মধ্যে। সো দিস ইজ অ্যাডজেক্টিভ ফ্রেজ। তার পরেরটা যদি আমরা দেখি, একটু মনোযোগ দেন, এটা কি? ভার্বাল ফ্রেজ। যখন কোনো ফ্রেজ ভার্বের কাজ করে, বাক্যের মধ্যে ভার্বের কাজ করছে, তখন তাকে আমরা বলি ভার্বাল ফ্রেজ। যেমন শি লুকস আফটার হার প্যারেন্টস। এখানে আপনারা আমি যদি বলি সেটা হচ্ছে কিছু গ্রুপ ভার্ব থাকে না, গ্রুপ ভার্ব। ইংরেজিতে গ্রুপ ভার্বসের দখল যার যত বেশি, মনে রাখবেন সে স্পিকিং ইংলিশে অনেক ভালো করে, রিটেন ইংলিশে অনেক ভালো করে। এজন্য লিস্ট অফ গ্রুপ ভার্বস আপনারা এগুলো নোট করে করে পড়বেন বারবার। হ্যাঁ, এগুলো আপনার ইংরেজি ট্রেজারকে বাড়াবে। আপনি যত বেশি গ্রুপ ভার্বস পারবেন আপনার ইংরেজি কমিউনিকেশন তত ভালো হবে, রিটেন, ওরাল, যাই বলেন, গ্রুপ ভার্বস বেশি বেশি যদি পারেন। যাই হোক, তো যে ফ্রেজগুলো ভার্বের কাজ করে তাকে আমরা বলি তাকে আমরা বলি হচ্ছে ভার্বাল ফ্রেজ। যেমন এখানে কি আছে, উই লুক ফর দ্য ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। উই লুক ফর আমরা খুঁজতেছি ব্রিলিয়ান্ট স্টুডেন্টকে, তাহলে এটা ভার্বাল ফ্রেজ। এরপরে আসেন পার্টিসিপাল ফ্রেজ। এটা আমরা জানি। আচ্ছা, জিরান্ড আর পার্টিসিপেলের মধ্যে পার্থক্য কি দেখি, একটু বলেন তো, দ্রুত বলেন। জিরান্ড আর পার্টিসিপেলের মধ্যে পার্থক্য কি? এতক্ষণ লাগে বলতে, কেউ বলতে পারবেন না? হ্যাঁ, দ্যাটস ইট, এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। এটাই জানার ছিল। অনেকে জানেন, অনেকে মনে নাই। পার্টিসিপেল হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ করে, পার্টিসিপেল, আর জিরান্ড কাজ করে নাউনের। জিরানকে আমরা ইট দ্বারা রিপ্লেস করতে পারারই কথা, কারণ নাউনকে তো ইট দ্বারা রিপ্লেস করাই যায়। বাট উই ক্যান নট রিপ্লেস অ্যাডজেক্টিভ উইথ ইট। আমরা অ্যাডজেক্টিভকে, বিশেষণকে কখনো ইট দ্বারা রিপ্লেস করতে পারি না। অর্থাৎ এই পার্টিসিপেলকে আমরা ইট দ্বারা রিপ্লেস করতে পারবো না। দয়া করে কথাগুলো শুনেন ভাই, কি বলতেছি একটু বোঝার চেষ্টা করেন। এই পার্টিসিপেল ফ্রেজ তিনভাবে গঠিত হতে পারে। একটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি দিয়ে আমরা করতে পারি, আরটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল দিয়ে করতে পারি, আবার হ্যাভিং ডান, হ্যাভিং ইটেন, অর্থাৎ হ্যাভিং এর পরে আবার ভার্বের পাস্ট পার্টিসিপল করতে পারি। আমরা এক্সাম্পল দেখি, দেখবেন পারবো আমরা ইনশাল্লাহ। পিপল ওয়াকিং ইন দ্য মর্নিং ক্যান গেট আ হেলদি লাইফ। পিপল ওয়াকিং ইন দ্য মর্নিং, তাহলে পিপল সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে নাকি? বুঝছেন কিনা? তাহলে এটাকে কি বলা যায়? অ্যাডজেক্টিভ ফ্রেজ বলা যায়? কথা বলে না, অ্যাডজেক্টিভ ফ্রেজ বলা যায়। এটাও কি হাউ দিয়ে প্রশ্ন করে হবে না? হ্যাঁ, শোনেন, হবে। এই পিপলকে হাউ দিয়ে প্রশ্ন করলে হবে। এখন শোনেন, অ্যাডজেক্টিভ ফ্রেজ বলা যায়। এখন এখানে অ্যাডজেক্টিভ ফ্রেজের কাজ করতেছে কে? পার্টিসিপাল ফ্রেজ। মানে এই ভার্ব প্লাস, অনেকে আবার খেই হারাই ফেলতেছে, এখনই খেই হারাই ফেলছে, আমি শিওর যে কি বললাম, অ্যাডজেক্টিভ ফ্রেজ বলে আবার পার্টিসিপালে চলে গেলাম কেন? ভার্ব প্লাস আইএনজি যদি অ্যাডজেক্টিভের কাজ করে, কার কাজ করে? অ্যাডজেক্টিভের, তখন তাকে আমরা কি বলি?
পার্টিসিপল বলি। এখন একটা $1,000,000 কোশ্চেন কেউ করে না কেন আমাকে? কোশ্চেনটা হচ্ছে ভাই একই বাক্যে পরীক্ষাতে একই কোশ্চেনে এটা দিয়ে যদি অপশন এতে থাকে অ্যাডজেক্টিভ ফ্রেজ, অপশন বিতে থাকে পার্টিসিপল ফ্রেজ, তাহলে আমি কোনটা দিব? এগুলো $1,000,000 কোশ্চেন। আপনারা কি এখনো করেন নাই প্রশ্নটা? তার মানে আপনারা বোঝেন নাই, বুঝলে প্রশ্নটা করা উচিত ছিল। আচ্ছা একজন পাইলাম আমি মাহাথির ইমন লাইব্রেরিতে, বাকিরা কি ঘুমাচ্ছেন বাসায়? কথা বলেন না কেন তারা? উত্তরটা তো দেন, একটু পার্টিসিপেটরি থাকেন। আচ্ছা দেখেন, উত্তর হচ্ছে এরকম কনফিউশন সাধারণত থাকে না। আপনাকে যদি হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ থাকে তাহলে এই পার্টিসিপল ফ্রেজ সাধারণত দিবে না, অ্যাডজেক্টিভ ফ্রেজই দিবে। তাহলে পিপল ওয়াকিং ইন দ্য মর্নিং, এখানে ওয়াকিং ভার্ব প্লাস আইএনজি, সে অ্যাডজেক্টিভের কাজ করতেছে। এ কারণে এটা হবে কি আমাদের জন্য পার্টিসিপল ফ্রেজ। 2 নাম্বার দেখি, মেড ইন জাপান, জাপানের তৈরি, দ্য কার্স রান ফাস্ট। এই যেই গাড়িগুলো নাকি জাপানের তৈরি সেগুলো খুব দ্রুত দ্রুত কি চলে। এই ধরনের বাক্য লিখতে গিয়ে ফ্রি হ্যান্ড রাইটিংয়ে আমরা ভুল করি, ড্যাংলিং মডিফায়ারের ভুল করি। কেমন ভুল করি? ড্যাংলিং মডিফায়ারের ভুল করি, এটা খুব বাজে একটা ভুল, আমাদের রিটেনের মার্কস অনেক কমাই দেয় এই ভুলের কারণে। এখান থেকে এক্সাম্পলটা দিলে বুঝবেন যে জিনিসটা কি। ধরেন এভাবে যদি লিখি বাক্যটা, মেড ইন জাপান, মেড ইন জাপান, কমা আই ক্যান ড্রাইভ দ্য কার ফাস্ট। এই বাক্যের উত্তরটা কি আমাকে একটু বলেন তো কেউ? মেড ইন জাপান, আই ক্যান ড্রাইভ দ্য কার ফাস্ট, বাক্যের উত্তরটা কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস সেন্টেন্স? আপনাদের নীরবতা, বুঝছেন, নীরবতা হচ্ছে কান ফেটে যাওয়ার মতো নীরবতা। এত নীরব। আখিমণি, আপনি ঠিক ওই ট্র্যাপে পা দিয়েছেন যে ট্র্যাপটা আপনার জন্য রাখা হয়েছিল। না, এই বাক্যের অর্থ এটা না। এই এই যে তাও ভালো যে ট্র্যাপে পা দিয়েছেন, অন্যরা তো পাও দিচ্ছে না। এই বাক্যের অর্থটা হচ্ছে আমি জাপানের তৈরি। জাপানের তৈরি কে? আমি, গাড়ি না। এটা হচ্ছে আমার মানে আমার পারপাস ছিল বোঝানো এই জিনিসটা। মেড ইন জাপানের পরে কি কার আছে না আই আছে? তার মানে আমি জাপানে তৈরি, মানে বাক্যটা লিখছি ভুল। বাক্যটা বুঝাতে চাইছি আসলে ওইটা, যে আমি ওই গাড়িটা ভালো চালাই যেটা জাপানে তৈরি, কিন্তু লিখতে গিয়ে কি করছি, মেড ইন জাপানের পরে সরাসরি আই দিয়ে দিছি। তার মানে এই যে ভুল, এই ভুলটার নামই হচ্ছে ড্যাংলিং মডিফায়ারের ভুল। আপনি কোথায় লোকেশন, কোন লোকেশনে একটা বাক্যের মধ্যে শব্দগুলো বসাচ্ছেন তার উপরে নির্ভর করবে এর অর্থটা কি। যেমন এখানে কি দিয়েছি আমরা, মেড ইন জাপান, জাপানের তৈরি, দ্য কার্স, তার মানে এই গাড়িগুলো জাপানের তৈরি। আপনি একটা অ্যাডজেক্টিভ ফ্রেজের পরে, মনোযোগ দিয়ে শুনেন, অ্যাডজেক্টিভ ফ্রেজের পরে অথবা পার্টিসিপল ফ্রেজের পরে যে শব্দটাই বসাবেন ইমিডিয়েটলি মনে রাখবেন ওইটাকেই সে মডিফাই করবে। আমি কি বুঝাতে পারছি কথাটা? পার্টিসিপল ফ্রেজের পরে ইমিডিয়েটলি যে শব্দটা বসে তাকেই ওই ফ্রেজটা মডিফাই করে। সো মেড ইন জাপান, দ্য কার্স রান ফাস্ট, জাপানের তৈরিকৃত গাড়িগুলো জোরে জোরে চলে। হ্যাভিং ডান ইট, এটা করার পরে, আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম। তাহলে হ্যাভিং ডান ইট, এই ডান, এই করার কাজটা কে করেছে? আমি করেছি, এটা করে আমি সেখানে গিয়েছিলাম। ওকে, এখন সেই রুলসটা এখানে বলা আছে যে জিরান্ড ফ্রেজকে আমরা ইট দ্বারা রিপ্লেস করতে পারি, বাট পার্টিসিপল ফ্রেজকে আমরা ইট দ্বারা রিপ্লেস করতে পারি না। কেন? কারণ জিরান্ড ফ্রেজ মানেই তো হচ্ছে নাউন। জিরান্ড ফ্রেজ মানে কি? নাউন। A noun can be replaced with it. একটা নাউনকে ইট দ্বারা রিপ্লেস করা যায়, কিন্তু একটা অ্যাডজেক্টিভকে কখনো ইট দ্বারা রিপ্লেস করা যায় না। এবার আর কয়েকটা এক্সাম্পল আমরা দেখি। স্টাডিং অ্যাট ডিপ নাইট ইজ নট গুড ফর হেলথ। আপনি এখানে সিম্পলি এই স্টাডিং অ্যাট ডিপ নাইটকে রিপ্লেস করতে পারেন ইট দ্বারা, পারেন নাকি পারেন না বলেন তো?
আখিমণি বলতেছে উর্বি দেবনাথ মিউট করুন, নয়েজ আসছে। এই আপনারা যারা কথা বলবেন তখন শুধু আনমিউট করে কথা বলেন, বাকিরা মিউট করে রাখেন, সো দ্যাট এভরিওয়ান ক্যান লিসেন কেয়ারফুলি। হ্যাঁ, একটু সবাই। ওকে, তাহলে এইটা ডেফিনেটলি আমাদের জন্য জিরান ফ্রেজ। জিরান ফ্রেজ মানেই তো নাউন ফ্রেজ নাকি ভাই? নাউন ফ্রেজ। আবার দেখেন, দ্য স্টুডেন্টস স্টাডিং এট ডিপ নাইট ক্যান গেট আ গুড রেজাল্ট। ওই সব ছাত্রছাত্রীরা যারা গভীর রাত পর্যন্ত পড়াশোনা করে তারা একটা ভালো রেজাল্ট পেতে পারে। এটাকে আমরা বলি পার্টিসিপল ফ্রেজ অথবা অ্যাডজেক্টিভ ফ্রেজ, নাকি বলতে পারি না বলেন তো? অ্যাডজেক্টিভ ফ্রেজ, অর্থাৎ যে ফ্রেজটা আমার নাউনের মতো কাজ করে সেটা আমার জন্য নাউন, যেটা আমার জন্য অ্যাডজেক্টিভের মতো কাজ করে অ্যাডজেক্টিভ। এখন সেটা যদি ভার্বের সাথে আইএনজি দিয়ে আমরা ফ্রেজটা বানাই সেটা হবে জিরান্ট, আর ভার্বের সাথে আইএনজি দিয়ে যদি অ্যাডজেক্টিভ বানাই সেটা হবে আমার জন্য পার্টিসিপল। পার্টিসিপল বুঝাতে পারছি কি না এই দুইটা জিনিস? বল। এটা বাক্যের শুরুতে যেটা আছে, বাক্যের শুরু তো দেখেও তো চেনা যায় না স্যার, যে জিরা যেটা। না, এইভাবে বলে কনফিউজ করেন না বা কনফিউজ হবেন না। বাক্যের শুরু মাঝখানে শেষে ম্যাটার করে না, ম্যাটার করে আপনি এখানে সাবজেক্টকে হোয়াট দ্বারা প্রশ্ন করে উত্তর পাচ্ছেন কিনা, প্রথম রুল। দ্বিতীয় রুল হচ্ছে আপনি এইটাকে ইট দ্বারা রিপ্লেস করতে পারেন কিনা। ক্লিয়ার কথা? জি স্যার। এবার আসেন, এই যে এখানে এখানে ভার্বকে ক্যান, এই ক্যানকে হোয়াট দ্বারা প্রশ্ন করলে কিছু পাবো আমরা? না, পাবো না। এটাকে কি ইট দ্বারা রিপ্লেস করা যায়? যায় না। এই জন্য এটা আর যাই হোক নাউন ফ্রেজ না। এবার আসেন অ্যাডভার্ব ফ্রেজ। কোনো শব্দগুচ্ছ বাক্যের মধ্যে যদি অ্যাডভার্বের কাজ করে উই কল দেম অ্যাডভার্ব ফ্রেজ। অ্যাডভার্বের কাজ কি আমরা শুরুতে বলেছিলাম গল্পের আকারে। অ্যাডভার্ব ক্যান মডিফাই এ ভার্ব, অ্যাডভার্ব ক্যান মডিফাই অ্যান অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব ক্যান মডিফাই অ্যানাদার অ্যাডভার্ব, অ্যাডভার্ব ক্যান মডিফাই দ্য হোল সেন্টেন্স। ক্লিয়ার? পারবো? জি স্যার। চলেন কিছু এক্সাম্পল দেখি। হি ইজ ইন দ্য রুম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ লোকেশন যেটা আমরা বলি, এমপিটি বলেছিলাম, ম্যানার প্লেস টাইম। তাহলে অ্যাডভার্ব অফ প্লেস, হি ইজ ইন দ্য রুম, সে রুমের মধ্যে আছে, অ্যাডভার্ব। লাস্ট উইক হি রিসিভ দ্য অ্যামাউন্ট, অ্যাডভার্ব অফ টাইম। নাকি পারবো না? লাস্ট উইক এটা কি টাইম বুঝিয়েছে না? জি স্যার। অ্যাডভার্ব ফ্রেজ। পরে যদি একটু দেখি আমরা, আওয়ার ক্লাস বিগিনস অ্যাট নভেম্বর, ইন নভেম্বর, অ্যাডভার্ব, সময় বুঝিয়েছে। দ্য আন্ডারলাইন ফ্রেজ, আই স্পোক টু হিম ভেরি অফেন, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, প্রায় আমি তার সাথে কথা বলি, ভেরি অফেন। হি লিভস ইন দ্য সাবআর্ব অফ ঢাকা, কোথায় বাস করে? ঢাকার উপশহরে, সাবআর্ব, অ্যাডভার্ব অফ প্লেস। পারবো আমরা ইনশাল্লাহ। হি ইজ আউট অ্যান্ড আউট অ্যান্ড জেন্টলম্যান, আউট অ্যান্ড আউট কি? অ্যাডভার্ব, পুরো বাক্যটাকে মডিফাই করেছে। লাউডলি নকিং অ্যাট দ্য ডোর, হি ডিমান্ডেড অ্যাডমিশন, অ্যাডভার্ব অফ ম্যানার, ম্যানার, কিভাবে সে অ্যাডমিশন চেয়েছে? জোরে জোরে দরজা নক করে, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব ফ্রেজ। তারপর যদি দেখি, আই ওয়ার্কড অন উইদাউট এনি প্রোটেস্ট, কোনো প্রতিবাদ ছাড়া আমি কাজ করে গিয়েছিলাম, অ্যাডভার্ব অফ ম্যানার, কিভাবে কাজ করেছিলাম? কোনো প্রতিবাদ করা ছাড়া, সো ইট ইজ অলসো অ্যাডভার্ব। পরেরটা যদি দেখি আমরা, প্রিপোজিশনাল ফ্রেজ। এখানে একটা জিনিস কি, কোনো ফ্রেজে যখন প্রিপোজিশনে কাজ করে প্রিপোজিশনের ফ্রেজ বলে, অর্থাৎ কোনো ফ্রেজের আগে যদি প্রিপোজিশন থাকে, সোজা কথা, এটা স্ট্রাকচার এরকম হইতে পারে, প্রিপোজিশন প্লাস নাউন প্লাস প্রিপোজিশন। তার মানে এই না যে শেষে প্রিপোজিশন থাকতে হবে, এটা এটা আবশ্যক না, নট ম্যান্ডেটরি, নট ম্যান্ডেটরি। শেষে প্রিপোজিশন না থাকলেও প্রিপোজিশন ফ্রেজ হতে পারে। যেমন উইথ এ ভিউ টু, উইথ একটা প্রিপোজিশন, টু একটা প্রিপোজিশন, অন অ্যাকাউন্ট অফ, অন একটা, অফ একটা, ইন অর্ডার টু, আগে পরে প্রিপোজিশন, বাট ইট ইজ নট ম্যান্ডেটরি। শুধু আগে প্রিপোজিশন থাকলেও আমরা প্রিপোজিশন ফ্রেজ বলতে পারি তাকে। ওকে, এখানে যেমন শুরু এবং শেষে, এই শেষেরটা ম্যান্ডেটরি না, শেষে নাও থাকতে পারে। আমরা কিছু এক্সাম্পল দেখলেই বুঝবো। এটা 28 বিসিএস একটা প্রশ্ন। উই ওয়ার ওয়েটিং ফর দ্য বাস, ফর দ্য বাস, বাসের জন্য অপেক্ষা করতেছিলাম, ফর দ্য বাস, ফর কি ফ্রেজ? প্রিপোজিশন ফ্রেজ। পারবো আমরা? জি স্যার, এটা লাস্টে প্রিপোজিশন নেই। ওকে, তারপরে যদি আমরা দেখি, অপু ইজ দ্য বয় বাই দ্য বিগেস্ট বাইক, বাই দ্য বিগেস্ট বাইক, এটা কেমন ফ্রেজ?
এটা প্রিপোজিশনাল ফ্রেজ। বাই দ্য বিগেস্ট বাইক, এখানে বাই হচ্ছে প্রিপোজিশন। আই সাপোর্টেড হিম ফর দ্য সেক অফ ফ্রেন্ডশিপ, এখানে আগেও পরেও প্রিপোজিশন আছে, সো আনডাউটেডলি দিস ইজ প্রিপোজিশনাল ফ্রেজ। হি ওয়াজ অ্যাবসেন্ট অন অ্যাকাউন্ট অফ, অন অফ প্রিপোজিশনাল ফ্রেজ। হি স্টুড ইন ফ্রন্ট অফ, ইন অফ প্রিপোজিশনাল ফ্রেজ। এগুলো খুবই ইজি জিনিস, আমরা পারবো ইনশাল্লাহ। রায়হান স্টুড ইন ফ্রন্ট অফ প্রিপোজিশনাল ফ্রেজ, ইন আছে অফ আছে। হি র্যান উইথ গ্রেট স্পিড, একটা প্রিপোজিশন আছে, প্রিপোজিশনাল ফ্রেজ। কনজাংশন ফ্রেজ আসেন, যে কনজাংশন কি কি, অ্যাজ সুন অ্যাজ মাচ অ্যাজ ওয়েল অ্যাজ ফার অ্যাজ, টুগেদার উইথ, নট অনলি বাট অলসো, অ্যান্ড, নট, অ্যালং উইথ, বোথ, ড্যাশ অ্যান্ড ড্যাশ, ইদার অর নিদার নর, নো সুনার দেন। হ্যাঁ, এগুলো আমরা জানি, এগুলো সবই হচ্ছে কনজাংশনাল ফ্রেজ, যার কাজ হচ্ছে বাক্যের মধ্যে কনজাংশন কাজ করা, দুইটা ক্লজের মধ্যে যোগ করবে বাক্যের এক প্রান্তের সাথে আরেক প্রান্তকে। আমরা কিছু এক্সাম্পল দেখি। ফাহিম অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস হ্যাজ ডিসাইডেড টু লিভ দ্য লন্ডন। ও, এখানে এই বাক্যটা আরেকটা কারণে গুরুত্বপূর্ণ, আপনাদের পরীক্ষাতে বারবার এই রুলসটা আসে, সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আমি একটু আগের এখানে যাই। এইটা, এই কনজাংশনাল ফ্রেজটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এই টপিকের জন্য। এটা যদি একটু ভালো করে বোঝেন, আপনারা পরীক্ষাতে অনেক ভুলের হাত থেকে রেহাই পাবেন, বিশেষ করে প্রিলি পাস করা এবং লিখিততে গ্রামারে ভুল না করা খুব জরুরি, খুব খুব খুব। এটা আমি এখানে একটা এক্সাম্পল দিয়ে বুঝাই, যেমন ফাহিম অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস, আমরা জানি অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে কনজাংশনাল ফ্রেজ, এর দূর আমরা জানি। প্রশ্ন হচ্ছে ভার্ব তো হচ্ছে এইটা হ্যাজ, তাই না? তাহলে এখানে ভার্বটা কি সিঙ্গুলার হবে নাকি ভার্বটা প্লুরাল হবে, এটা হচ্ছে প্রশ্ন। এখানে ফ্রেন্ডস আছে, ফ্রেন্ডস, তাহলে হ্যাভ হইল না কেন? উত্তর হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে এখানে ভার্ব কাকে ফলো করে? অ্যাজ ওয়েল অ্যাজের আগেরটা। এই রুলসগুলো জানা জরুরি, খুব জরুরি। এগুলো না জানলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে ভুল করবেন, প্রিলিতেও ভুল করবেন, রিটেনেও ভুল করবেন, এগুলো জানা খুব জরুরি। ওকে, তাহলে প্রশ্ন এই প্রশ্নে আমাদের জিজ্ঞাসাটা হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজটা কি? উত্তর হচ্ছে কনজাংশনাল ফ্রেজ। দুই নম্বর যদি দেখি, আইডেন্টিফাই দ্য আন্ডারলাইন ফ্রেজ। আই ড্রাঙ্ক ওয়াটার অ্যাজ মাচ অ্যাজ আই কুড, আমি যত পারি পানি খেয়েছি। অ্যাজ মাচ অ্যাজ আই কুড, এটা কনজাংশনাল ফ্রেজ, আমরা জানি। পরে যদি একটু দেখার চেষ্টা করি আমরা, ইন্টারজেকশনাল ফ্রেজ, এগুলো আপনারা জানেন, ওই যে এক্সক্লামেটরি চিহ্ন দিয়ে লিখবে, হ্যাঁ, উল্লাস করবে। আমি একটু বসি ভাই। ওকে, আইডেন্টিফাই দ্য আন্ডারলাইন ফ্রেজ। হোয়াট আ পিটি দ্য ম্যান ইজ ডেড। আল্লাহ, এটা কোনো কথা? লোকটা মারা গেছে। এই যে হোয়াট আ পিটি, কি এটা খারাপ কথা, এটা ইন্টারজেকশনাল ফ্রেজ। এটা চেনার উপায় হচ্ছে একটা এক্সক্লামেটরি সাইন থাকে, আমরা এগুলো পারি। হোয়াট টাইপ অফ ফ্রেজ ইজ দ্য ফলোয়িং হাইলাইটেড ওয়ার্ডস? ও ডিয়ার মি, হোয়াট শ্যাল আই ডু। এই যে ও ডিয়ার মি, এগুলো ওই ইংরেজি লিটারেচার যদি কিছু পড়েন টরেন, হ্যাঁ, এই সমস্ত জিনিসপত্র হচ্ছে ও ডিয়ার মি, ও ডিয়ার গড, হ্যাভ মার্সি অন আস, এই ধরনের কথাবার্তা খুব বেশি থাকে। জেইন অস্টেনের লেখাটাকে আপনারা পড়েন কিনা কখনো? সেন্স অ্যান্ড সেন্সিটিভিলিটি, তারপর হচ্ছে প্রাইড অ্যান্ড প্রেজুডিস, এগুলো চমৎকার চমৎকার উপন্যাস। অন্তত শর্ট ভার্সন পড়তে পারেন, আপনার ইংরেজি বলার মান, লেখার মান, ধরন অনেক বদলাবে, অনেক ইমপ্রুভ হবে যদি পড়েন। আর মজা তো পাবেনই, সাহিত্য কিন্তু অনেক মজার জিনিস। আমরা পড়ি শুধু প্রিলি পাস করার জন্য, আনফর্চুনেটলি। আচ্ছা, এবার আসেন। ও, তাহলে এতক্ষণ আমরা যা পড়লাম এগুলো হচ্ছে এক্সারসাইজ, আমরা দেখলাম কোনটা কি। এর উপরে ভিত্তি করে চলেন আমরা ডেইলি স্টারের একটা সম্পাদকীয় থেকে বড় বড় লাইন ভেঙে ভেঙে পড়ার চেষ্টা করব যে কোনটা কোন ফ্রেজ। আপনারা কি আছেন আমার সাথে না ঘুমিয়ে পড়েছেন? আছি স্যার। ওকে, তাহলে চলেন আমরা একটু দেখি। প্রথম যে রেজাইম চেঞ্জ ইজ আ র্যাঙ্ক ব্যাড আইডিয়া। এই আন্ডারলাইন যে ফ্রেজগুলো, এগুলো কোনটা কোন ফ্রেজ এটা বলবো আমরা একসাথে সবাই। তাহলে বলেন রেজাইম চেঞ্জ, এটা কেমন ফ্রেজ? নাউন ফ্রেজ। ভেরি গুড। তাহলে ইজ আ ব্যাড আইডিয়া, এটা কেমন ফ্রেজ? এটা নাউন ফ্রেজ। গুড, থ্যাংক ইউ। সাহস করে বলতে পারছেন, দুইটাই কারেক্ট, দুইটাই নাউন ফ্রেজ। পরের লাইনে আসেন। পরের লাইনটা বলেন, আমি তো বসে আছি আপনাদের জন্য।
situation Hmm. in the Middle East resulting from the US-Iran Huh. standoff. হ্যাঁ তারপর has been precipitated by a series of actions initiated by the US beginning with the US sanction on Iran এত বড় লাইন দিয়ে জিজ্ঞাসা করছে যে দ্যাটের পরে দ্য হোল সিচুয়েশন স্ট্যান্ড অফ পর্যন্ত কোন ফ্রেজ বলেন কোন ফ্রেজ নাম ভেরি গুড কে উত্তর দিছেন এটা স্যার আমি দিচ্ছি আমি দিছি মানে নাম বলেন না ভাই হ্যাঁ থ্যাংক ইউ আশিকুর রহমান থ্যাংক ইউ দ্যাট ইজ অ্যাবসলিউটলি কারেক্ট আনসার এন্ড এটা বুঝবো কি হবে যে এত বড় জিনিস নাউন ফ্রেজ বাই হ্যাজ বিন প্রেসিপিটেড তার মানে এর আগেরটা কি এটা সাবজেক্ট তাহলে সাবজেক্টে কাজ করতে পারে একমাত্র কি নাউন ফ্রেজ আবার আরো সহজ উপায় হচ্ছে আপনি পুরোটাকে যদি ইট দ্বারা রিপ্লেস করেন কি দিয়ে ইট বাক্যটাকে লেখা যায় না দেখেন ইট হ্যাজ বিন প্রেসিপিটেড যায় লেখা যায় তারপরে বাই আ সিরিজ অফ অ্যাকশনস ইনিশিয়েটেড বাই ইউএস এটা কি লিখবো বলেন Prepositional. কি কারণে প্রিপোজিশনাল Series of actions initiated by. হ্যাঁ তো এখানে প্রিপোজিশনটা কোথায় আমাকে একটু দেখান তো আপু এ কি প্রিপোজিশন আরে বাবা অফ তো আছে বাক্যের মধ্যে প্রিপোজিশনাল ফ্রেজ হইতে হলে প্রিপোজিশনটা থাকতে হবে কোথায় শব্দগুলো শুরুতে এবং আন্ডারলাইনের উপরে রাইট কি হ্যাঁ ডিটারমিনার শব্দটা কে বলছে আপনি অর্ধেক উত্তর করে ফেলেছেন যে ডিটারমিনার শব্দটা বলছেন এক্স্যাক্টলি ডিটারমিনারের পরে কোনো কিছু দিয়ে কি হয় নাউন ফ্রেজ হয় বাই এ ড্যাশ বাই এ সিরিজ অফ অ্যাকশন বাই এ ওয়ার্ড দিয়ে প্রশ্ন করতে পারেন মানে বাই হোয়াট কি দ্বারা উত্তর তো পাবেন আপনি নাউন ফ্রেজ এটা a series of action initiated by US noun phrase এবার আসেন তার পরেরটা the last move by the US the latest move by the US হ্যাঁ এটা কি স্যার এখানে তো ডিটারমিনার আছে noun phrase ম্যাক্সিমামই নাউন ফ্রেজ ওকে এবার নিঃসংকোচে উত্তর দেন হ্যাঁ আনফরচুনেটলি দুর্ভাগ্যবশত দ্য মেইন ইউএস মোটিভেশন হ্যাঁ ইজ আছে তাই না ভার্বের আগে ইট ইজ তাই না এখন যদি বলি ইট ইজ হোয়াট ইট ইজ রেজাইম চেঞ্জ ইন ইরান তাহলে রেজাইম চেঞ্জ ইন ইরান এটা কি হবে ভেরি গুড সাহস করে উত্তর দিয়েছেন ধন্যবাদ এটাও নাউন ফ্রেজ ইটে এই যে ইজের আগেও নাউন ফ্রেজ পরেও নাউন ফ্রেজ এরপর তারপরেরটা এ কমন সাইকি দ্যাট পারভেডস এটাও নাউন ফ্রেজ এক্স্যাক্টলি সাহস করে উত্তর দিবেন দেখবেন হবে ইনশাল্লাহ হ্যাঁ এরপর হচ্ছে a common psyche that pervades in the minds of two major policy shapers for President Trump, Pompeo and Bolton, the sabotage of several tankers in the Gulf. কি হবে এটা? Very good. Prepositional phrase, very good. তারপরে হচ্ছে these are all reminiscent of the situation immediately predating the invasion of Iraq, planned to dispatch some 1,20,000 US troops to the region. এটা কি হবে plan to এটা prepositional phrase very good if Iran retaliates against US forces is এটা কি noun phrase absolutely correct সাহস করে উত্তর দিবেন দেখবেন হবে এবার আসেন The nuclear deal in 2015
reached between Iran and the western part, noun phrase. তারপর পরেরটা in the deal, Prepositional. prepositional phrase. Very good. The allegation against Iran, Allegation. Noun phrase. noun phrase. Absolutely correct. Absolutely correct. Terrorist organizations, by Noun phrase. ভেবে বলেন, who are deemed to be what? Deemed to be what? Terrorist organization, noun phrase. Noun phrase. Deemed to be what? ভাই অ্যাডজেক্টিভ কে তো আপনি ওয়ার্ড দ্বারা উত্তর পাবেন না ভাই, এটা তো ওয়ার্ড দিয়ে পাচ্ছেন। Sir, এটা noun phrase. নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ। এবার আসেন, বাট দ্য রিয়েলিটি ইজ দ্যাট আর্মড গ্রুপস ইন দ্য রিজিয়ন, কি হবে? এটা নাউন ফ্রেজ, Noun phrase, sir. আসলে নাউন ফ্রেজ। হ্যাভ বিন সাপোর্টেড বাই ওয়েস্টার্ন পাওয়ার্স, কেমন হবে? ওয়েস্টার্ন Noun phrase. noun phrase, exactly. Western powers too, and single out Iran as the main perpetrator of regional stability. The main perpetrator. Noun phrase. Exactly. Thank you. কই ছিলাম? হ্যাঁ। Religion. Does US have the moral high ground? ইউএস এর কি আছে? মোরাল হাই গ্রাউন্ড আছে, এটা কি বলেন? Noun phrase. ভেরি গুড। মোরাল হাই গ্রাউন্ড টু কল আপন ইরান টু অ্যাক্ট লাইক এ নর্মাল কান্ট্রি। এরপরে যদি আমরা একটু দেখার চেষ্টা করি, রেজাইম চেঞ্জ ইন দ্য মিডল ইস্ট হ্যাজ হ্যাড আ ডিজাস্ট্রাস ইফেক্ট অন দ্য ওয়ার্ল্ড জিওপলিটিক্যাল অর্ডার। তাহলে এই যে রেজাইম চেঞ্জ, এটা কি বলেন? Noun phrase. Noun phrase. তারপরেরটা ডিজাস্ট্রাস ইফেক্ট, ভেরি গুড, এটাও নাউন ফ্রেজ। গুড। দ্য ওয়ার্ল্ড জিওপলিটিক্যাল অর্ডার, নাউন ফ্রেজ। ওই হ্যাঁ, সম্পূর্ণ এটাই তো নাউন ফ্রেজ। তারপরটা কোনটা? we have only to look at Iran, Syria, Libya to see what turmoil it has brought to those nations and beyond. Preposition কেন নাউন ফ্রেজ? It has brought to, কাদের কাছে নিয়ে আসে? প্রিপোজিশন ফ্রেজ, to nations and beyond. to দিয়ে আছে তো ভাই, to দিয়ে আছে না? তারপর কি বলেন? It is also time for the UN Security Council to step in to defuse কি হবে? Preposition, sir. না, একটু ভাইবে বলেন। টু থাকলে প্রিপোজিশন হয় না বাবা, একটু ভাইবে বলেন না। টু এর পরে দোষ ছিল দেখে প্রিপোজিশন দিছি, এন্ড টু এর পরে ভার্ব আছে, ডিফিউজ, ইনফিনিটিভ ফ্রেজ। কেউ বলতে পারলেন না কেন লাস্টটা? একটা আফসোস নিয়ে ক্লাসটা শেষ করতে হলো। টু এর পরে কি একটা ভার্ব আছে না? ডিফিউজ কি একটা ভার্ব না? Please, sir. ওকে, ঠিক আছে। প্রাইজ অ্যান্ড প্রেজুডিস মুভি আছে, মুভি টুবি বাদ দিয়ে একটু পড়ালেখা করেন, কাজে লাগবে। হ্যাঁ বলেন। আইএনজি নাই দেখে তো ইনফিনিটিভ বলছি আমরা। আইএনজি থাকলে তো জিরান বলতাম বা পার্টিসিপল বলতাম। যদি নাউনের মতো কাজ করতো জিরান বলতাম, যদি অ্যাডজেক্টিভের মতো কাজ করতো তাহলে পার্টিসিপল বলতাম। আইএনজি নাই, এই জন্যই আমরা কি বলছি? ইনফিনিটিভ বলছি। ওকে, সবাই ভালো থাকবেন। আজকের মতো তাহলে রাখি ভাই, যাই আমি। কার কোনো কোশ্চেন আছে থাকলে বলেন এখনই। ওরে ভাই, এটার যদি কোনো টোটকা থাকতো, এক ঔষধ খেয়ে কালকে সকাল থেকে আপনি বাক্য বুঝবেন, এটা তার বিশ্বাস করেন। আর জোকস অ্যাপার্ট, দ্যাট ওয়াজ আ জোকস। এর কোনো শর্টকাট উপায় নেই, দেয়ার ইজ নো শর্টকাট টু দ্যাট। একমাত্র উপায় হচ্ছে রেগুলার প্র্যাকটিস করা, রেগুলার। ক্লাসিকগুলো দেখলে ভালো মনে থাকে। হ্যাঁ, এটা আমি প্রত্যেকটা ক্লাসে সবসময় সাজেশন দিই আপনাদের। প্রতিদিন নিউজ পেপার পড়বেন ভাই, প্রতিদিন, উইদাউট ফেইল।
নিউজ পেপার পড়বেন, আপনি ফোকাস রাইটিংয়ের কন্টেন্টস যেমন পারবেন ইনশাল্লাহ, আপনি এই ভোকাবুলারি বিল্ডিং অনেক ভালো পারবেন, সেন্টেন্স মেকিং স্ট্রাকচারও ভুল হবে না ইনশাল্লাহ। অনেক তথ্য উপাত্ত এমনিতেই আপনার মাথায় থাকবে। নিয়মিত উইদাউট ফেল নিউজ পেপার পড়বেন। হ্যাঁ বলেন। স্যার নিউজ পেপার পড়তে অনেক সময় লেগে যায়, এটা রিডিউস করার উপায় কি স্যার? না আপনি ভাই এর কোনো উত্তর নাই ভাই, বিশ্বাস করেন। এখন একটা ওয়ে আছে চাকরি পাওয়ার, ওয়েটা হচ্ছে আপনাকে নিউজ পেপার পড়তে হবে। ডিসিশন আপনার, আপনি চাকরিটা পাইতে চান কিনা। সোহেল, মোহিত এডিটোরিয়াল পড়বেন, এটা প্রত্যেক মাসের আপনার জিওগ্রাফি, তারপর হচ্ছে আন্তর্জাতিক ভূগোল টুগোল, তারপর হচ্ছে ওই যে ইন্টারন্যাশনাল রিলেশনস, অর্থনীতির উপরে সুন্দর সুন্দর আর্টিকেল কলাম পাবেন, এটা অবশ্যই আপনাদের জন্য সাজেস্টেড। কিন্তু প্রতিদিন নিউজ পেপার কোনো বিকল্প নাই পড়ার যদি চাকরি পাইতে চান। ডিসিশন আপনাদের, যত দেরিতে শুরু করবেন চাকরি তত দেরিতে পাবেন, এটাই সত্য। নিউজ পেপারে সব তো আপনারা পড়তে বলিনি ভাই, ভাই ও বোনেরা। নিউজ পেপার পড়া মানে কি একদম 20-21 পেজ, তাহলে তো ও একদিন যাবে পুরো পেপার পড়তে পড়তে। কোথায় কোন কমিটি হইলো, কে সহসভাপতি সভাপতি, কোথায় খুন ধর্ষণ রাহাজানি, এইটি দরকার নেই। আপনি পড়বেন আন্তর্জাতিক পেজ খুব ভালোভাবে, ইরাক ইরান যুদ্ধের কী অবস্থা, এর প্রভাব বৈশ্বিক অর্থনীতিতে কী অবস্থা, বাংলাদেশের অর্থনীতিতে কী অবস্থা। খেলাধুলার পেজটা পড়বেন, প্রিলির জন্য খুব গুরুত্বপূর্ণ, এই যে ফুটবল বিশ্বকাপ আসতেছে, খুব গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে সম্পাদকীয় যে কলামটা থাকে, এডিটোরিয়াল পেজ খুব গুরুত্বপূর্ণ। এডিটোরিয়াল পেজ প্রতিদিন এডিটোরিয়ালটা পড়বেন, প্লাস অপিনিয়নটাও পড়বেন, মতামতের কলাম, বড় বড় কলাম দেয় দেখবেন এক একজন বিশেষজ্ঞরা। এগুলো না পড়ে যদি আপনারা আশায় বুক বেঁধে থাকেন যে খুব ভালোটা চাকরি পাবেন, সেটা দুরাশা, বিশ্বাস করেন দুরাশা, পাবেন না স্যার চাকরি। এডিটোরিয়াল কি ইংলিশ বাংলা দুইটাই পড়বো? দুটাই পড়বেন, দুটাই পড়বেন। এই কষ্টটা যারা করতে পারবেন রেগুলার, শুধু তারাই চাকরিটা পাবে। এটা শুনতে যতটা খারাপ হয়, এটাই সত্য ভাই, এটাই সত্য। আপনি ডেইলি স্টার পড়তে পারেন, বিজনেস স্ট্যান্ডার্ড পড়তে পারেন, বা যে পত্রিকা আপনার ভালো লাগে পড়তে পারেন, বাট পড়তে হবে রেগুলার, উইদাউট ফেল পড়তে হবে। আর এখন প্রিপারেশন নিয়ে অনেক স্মার্ট, এখন কিছু পডকাস্ট, কিছু টক শো দেখতে হয়, যেমন হচ্ছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, বিবিসি বাংলা, এরা খুব ভালো ভালো টক শো করে অর্থনীতির উপর, এগুলো দেখবেন শুনবেন, অনেক গুরুত্বপূর্ণ ডেটা আপনি পাবেন। 10টা বই না পড়লেও এত কিছু পাওয়া যায় না, একটা টক শো, সুন্দর টক শো দেখতে হয়, সুন্দর টক শো। কে কবে হানিমুনে কোথায় গেল, এই গা জ্বালা করা, এইসব টক শো দেখলে লাভ নাই। এগুলো দেখতে ভাল লাগবে, শুনতে ভাল লাগবে, এগুলো লাভ নাই। ওই টক শো না, ওই পডকাস্ট না, পডকাস্ট হবে অর্থনীতি বেসড। আবারও বলি, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, ইউটিউবে সার্চ দিবেন, এত চমৎকার সব আইটেম পাবেন। এই যে মধ্যপ্রাচ্যের জ্বালানি সংকট, বাংলাদেশের প্রভাব, ও মাই গড, এত সুন্দর সুন্দর কন্টেন্ট। আপনি যদি বারবার বারবার শোনেন, আপনি কি বলেন কিসের বই, এত সুন্দর জিনিস কোথাও পাবেন না। বারবার শুনে নোট নেবেন, নিজে নিজে লেখার চেষ্টা করবেন। দিজ আর দ্য ওয়েজ টু গেট স্মার্ট প্রিপারেশন। স্মার্ট প্রিপারেশন এভাবে নেবেন। আর খ্যাত প্রিপারেশন কীভাবে নেবেন, এক গাদা বই কিনবেন, মানদাতা আমলের স্টাইলে পড়বেন, খালি ফেলের পরে ফেল করতে থাকবেন, আর গালিগালাজ করবেন। যে কোচিংয়ে ভর্তি হয়েছেন সেগুলোর গালি দিবেন, বই রাইটারের গালি দিবেন, লাভ নাই। অনেকে আরও হতাশ, এটি হচ্ছে সবচেয়ে বড় হিপোক্রিট বলি আমি। সবসময় নেতিবাচক, বন্ধুদের সাথে আড্ডাতেও নেতিবাচক, আমি এগুলো পারবো না, এগুলো আমার দ্বারা হবে না, দেখিস আমি ফেল করব। আসলেই ফেল করে, ফেল করার পর আবার ক্রেডিট নেয়, বলছিলাম না আমি ফেল করব, বলছিলাম না এই চাকরিটা আমার জন্য না। এগুলো হচ্ছে হিপোক্রেসির চরম লেভেল, বুঝছেন? এদের থেকে দূরে থাকবেন। এই যে ছেলেটা লাইব্রেরিতে পড়তেছে, আমি বললাম প্রশংসা করলাম ওর, এরকম লাইব্রেরিতে পড়বেন। আপনি পাবলিক ইউনিভার্সিটির লাইব্রেরিতে যদি অ্যাক্সেস থাকে পড়বেন, যদি অ্যাক্সেস না থাকে কোচিংয়ের লাইব্রেরিতে গিয়ে পড়বেন। লাইব্রেরিতে যাবেন, বাসায় ঘুমাবেন না। ওই শুয়ে শুয়ে টেবিলে উপন্যাস পড়ার মতো শুয়ে শুয়ে একটু বই পড়লেন, হাতের কাছে যে বইটা পাইলেন ওটা নিয়ে দেখি আজকে আচ্ছা MP3 পাইছি, কম্পিউটার দেখি 2টা শব্দ পড়া পড়ে ঘুম। এই পড়াশোনা করলে 5 থেকে 7 বছর লাগবে একটা প্রিলি পাস করতে, তারপর একটা রিটার্ন দিতে দিতে দেখবেন বয়স শেষ। তারপর ফেসবুকে বৃহৎ আকারে স্ট্যাটাস দিবেন, সরকার খারাপ, দেশ খারাপ, খারাপ জায়গায় জন্মাইছেন। আপনি যে হিপোক্রেসি করছেন নিজের সাথে, আপনি যে একটা ভণ্ড প্রতারক, এটা তো আপনি কাউরে বলবেন না, আপনি ঠিকমতো প্রিপারেশন নেন নাই। ভাই ও বোনেরা, স্মার্ট হন, পরিশ্রমী হন। একটা ম্যাথ চ্যাপ্টার ধরছেন মানে এটার উপরে 100 ম্যাথ আপনি করবেন। যে আমি পারমিটেশন কম্বিনেশন পারি না, দেখি এটাতে কি হয়েছে, আচ্ছা ধরি। বাজারে যে বইগুলো আছে ম্যাথের, কত সুন্দর সুন্দর বই আছে, বেসিক ম্যাথ, অ্যাডভান্স ম্যাথ, এই টার্নিং পয়েন্টের ম্যাথ, 100 ম্যাথ করে ফেলবো, কি হয়েছে, পারবো না কেন? এই ইংলিশ এই টপিক আমি পারি না, কেন পারি না, দেখি কি কারণে পারবো না।
ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম, বাজারটা বই আছে, প্রচুর এক্সারসাইজ। তারপরে যে আরও কত কত সুন্দর সুন্দর অ্যাপ আছে এখন, লাইভ এমসিকিউ, এটা সেটা। আমরা টার্নিং পয়েন্টে রেগুলার পরীক্ষা নেই, পরীক্ষার ব্যাখ্যা সহ উত্তর দেই। আপনি লেগে থাকবেন আন্তরিকভাবে। আপনি আন্তরিকভাবে লেগে থাকলে দেখবেন দুনিয়া আপনাকে রাস্তা ছেড়ে দিবে। এই কোচিংয়ে যে স্যাররা আসে ক্লাস নিতে, প্রত্যেকে তার ফিল্ড এক্সপার্ট, ট্রাস্ট মি। এই টার্নিং পয়েন্টে তো পয়সা দিয়ে ভর্তি হয়েছেন, চেষ্টা করবেন নিজের বেস্টটা নিয়ে যেতে। ভর্তি হয়েছেন, ক্লাস করবেন না, কোর্সটা শেষ হবে 2 দিন পর গালিগালাজ করবেন, লাভ নাই ভাই। কষ্ট করতে হবে আপনাকে একদম, ইচ ডে অ্যান্ড আউট। এই যারা লাইব্রেরিতে যায় তাদের একটা সুবিধা হচ্ছে কি, তারা খুব ফর্মালি পড়াশোনা করতে পারে। দিনের শুরুতে দে হ্যাভ অ্যান আইডিয়া, দে হ্যাভ এ প্ল্যান, যে আজকে আমি এগুলো এগুলো পড়বো। দিন শেষে মিলায়, আচ্ছা আমি কি পড়তে পারছি, কি কি পারি নাই, সেগুলো কালকে নিয়ে আবার বসা, কেন পারি নাই। এইভাবে যদি পড়েন, মোটামুটি 6 মাস 8 মাস এভাবে লেগে থাকলে একটা ফার্স্ট ক্লাস চাকরি আপনার পাওয়ার কথা ইনশাল্লাহ। আর যদি লেগে না থাকেন, আপনি বছরের পর বছর চলে যাবে ভাই ও বোনেরা, প্রিলি পাস করতে পারবেন না। আগে তো প্রিলি পাস করতে হবে, রিটেন পাস করতে হবে, ভাইভাতে পাস করতে হবে, তারপর আপনি চাকরি পাবেন। আপনি যদি কষ্ট না করেন, ফার্স্ট স্টেজেই আটকে থাকবেন। অনেক নেতিবাচক কথা বললাম, কষ্ট পাবেন না ভাই, এগুলোই সত্য বাস্তব। আবার পরে অন্য কোনো ক্লাসে আপনাদের সাথে দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, ঠিক আছে? আল্লাহ হাফেজ, বিদায় নেই।